রাত 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হয়। ফ্যান্টাস্টিক। না, ওর পরীক্ষা শেষ তো, ওর তো 10টা থেকে 8টা থেকে ছিল। আমাদের সাথেই ওর পরীক্ষা 8টা থেকে 9টা থেকে 10টা। আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ দেই তো ভাইয়া খাতার দিকে। আমরা একটু রিকল করছি ভাইয়া, আমরা গত ক্লাসে সবাই কারেন্ট ডিভাইডার রুলটা পড়েছিলাম। তো আজকে আমরা সর্বপ্রথমই সেই জায়গাটার একটা মজার খণ্ডে যাব, যে হয়তো কারেন্ট ডিভাইডার হিসেবে না অন্যভাবে পড়বো, অথচ সেটা কারেন্ট ডিভাইডার হিসেবেই বোঝা যেত। আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো ভাইয়া। সর্বপ্রথমে আমি আজকে কথা বলবো ইনস্ট্রুমেন্ট নিয়ে, যেমন অ্যামিটার, গ্যালভানোমিটার, এরকম টাইপ ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলবো ভাইয়া। তাই প্রথমেই ইনস্ট্রুমেন্ট নিয়ে, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস, এইটা নিয়ে কথা বলবো ভাইয়া। তড়িৎ এর ক্ষেত্রে আমরা যে পরিমাপক যন্ত্রগুলো দেখে থাকি, মেজারিং ডিভাইস গুলো দেখে থাকি, সেই মেজারিং ডিভাইস গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো ভাইয়া। তাহলে প্রথমেই আমরা একটু চিন্তা করে দেখি যে এগুলোর মধ্যে আমরা কাকে কাকে চিনি। খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা ইলেকট্রিসিটি, রেট অফ ফ্লো অফ চার্জ, এইটা মেজার করার জন্য অ্যামিটার ব্যবহার করি, আমরা এটা জানি। আবার পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ মেজার করার জন্য আমরা ভোল্টমিটার ব্যবহার করি, এটা আমরা জানি। আর যদি কখনো রেজিস্ট্যান্স মেজার করতে হয় তাহলে আমরা ওম মিটার ব্যবহার করি, এটা আমরা জানি। ভাইয়া, এগুলো মিলায়ে যদি আমি কম্বো বলে কোনো কিছু বলে থাকি, সেইটাকে বলা হয় গ্যালভানোমিটার। বাজারে একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় ভাইয়া মাল্টিমিটার নামে, আর সেই মাল্টিমিটারকে যদি আমি ইলেকট্রিসিটির নবে সিলেক্ট করে রাখি, তাহলে সেইটা কাজ করে হচ্ছে অ্যামিটার হিসেবে। যদি ভোল্টেজ মাপার নবে সিলেক্ট করে রাখি, তাহলে সেটা ভোল্টমিটার নামে কাজ করে। আর যদি রেজিস্ট্যান্স মাপার জন্য ব্যবহার করি, তাহলে সেটা ওম মিটার নামে কাজ করে। তো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো অ্যামিটার আর ভোল্টমিটার, এই দুইটা নিয়ে কথা তো অবশ্যই বলবো। আর সেই কথা বলতে যাওয়ার আগে প্রথমেই কথা বলছি শান্ট নামের একটা প্যারামিটার নিয়ে। শান্ট ভাই এক্সামে 1 মার্কের জন্য পরীক্ষায় আসে। শান্ট কি, ডিফাইন শান্ট বা শান্ট কি, এইটা ভাইয়া পরীক্ষায় দেখতে হবে। রদু ভাইয়া, আপনার কি এক্সাম ছিল এখন? ভাইয়া শেষ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে একটু সামনে আগাই ভাইয়া। শান্ট নামের গল্পটা বলতে চাইবো। শান্ট হচ্ছে এ রেজিস্ট্যান্স কানেক্টেড ইন প্যারালাল, সমান্তরালে সংযুক্ত রোধ। সমান্তরালে সংযুক্ত রোধ, এইটাকে বলে ভাইয়া শান্ট। আজকে আপনাদের কিছু মজার মজার জিনিস দেখাবো ভাইয়া, যেটাকে বলে রেঞ্জ এক্সটেনশন বা পাল্লা বৃদ্ধি। এটা খুব মজা করে আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আজকে আমার টার্গেটই হচ্ছে ওইটা, যে আমি রেঞ্জ এক্সটেনশন নিয়ে আপনাদের সাথে গল্প করব, যে জন্য আমি ক্লাস টাইমটাও একটু লম্বা করেছি, যেন আমাকে তাড়াহুড়ো করতে না হয় কোনো কিছু নিয়ে। আচ্ছা ভাইয়া, তাহলে শান্ট কথাটা হচ্ছে সমান্তরালে সংযুক্ত রোধ। এবার মনে করেন ভাইয়া, এটা একটা গ্যালভানোমিটার অথবা এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড হলো। তো ভাইয়া সমান্তরালে সংযুক্ত রোধকে আমরা কি নামে ডাকি বলেন তো ভাইয়া? এই যে শান্ট নামে ডাকি, সেজন্য এইটাকে আমরা বলছি শান্ট। এখন এই সার্কিটের মেইন ইলেকট্রিসিটি যদি এরকম আই হয়, তাহলে একটা পোরশন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে যেটা আইজি, একটা যাচ্ছে শান্টের মধ্য দিয়ে যেটা আইএস। আমরা গত ক্লাসেই এই জায়গাটার কারেন্ট ডিভাইডার দিয়ে শিখে এসেছি, তবু আজকে আমি আরেকটু সামনের দিকে আগাবো। এই যে দেখেন ভাইয়া, এই দুইটা রেজিস্ট্যান্সের যদি আপনি একটা প্যারালাল কম্বিনেশন নিতেন, তাহলে এই রেজিস্ট্যান্সের কথা বলতাম আমি আরপি, যেটার মধ্য দিয়ে
ওই যে মেইন ইলেকট্রিসিটি আই এইটা যাচ্ছিল। আমরা যদি একটু খেয়াল করি, দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকায় তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য এক্স্যাক্টলি সেম এবং সেটা ভিপির সমান। তাহলে এখানে আপনি যে কথাটা সর্বপ্রথম আমাকে বলতে পারেন সেটা হচ্ছে এই শান্টের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স, গ্যালভানোমিটারের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স, এইটা হচ্ছে ভাইয়া এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। ভাই এইটুকু নিয়ে কারো যদি কোনো কথা থাকে আমাকে একটু জানাও ভাইয়া, যে ভাইয়া এই লাইনটা আমার বুঝতে সমস্যা হচ্ছে, তুমি আরেকটু বলো। ভাইয়া একটু আমাকে জানাও যে এই লাইনে বুঝতে কোনো সমস্যা আছে কিনা। ভাইয়া আরেকবার বলবা? ভাইয়া যতগুলো সমান্তরালে থাকে তাদের সবার প্রান্ত বিন্দু সেম থাকে, তাই না ভাইয়া তামান্না? জি ভাইয়া। তাহলে টাইমস দেখ ভাইয়া, যে যতক্ষণ প্রান্ত ভাইয়া একটু বিন্দু সেম spotlight থাকবে করে দাও। ততক্ষণ পর্যন্ত তাদের বিভব পার্থক্য সেম থাকবে। দেখ ভাইয়া এই দুইটার প্রান্ত বিন্দু এক্স্যাক্টলি সেম, তাই ভিএস আর ভিজি দুটোই সেম। কার সেম ভাইয়া দেখো তো, ওই দুইটা টার্মিনাল কার অ্যাক্রসে চলে এসেছে? এই দুইটা, ওই যে ছোটবেলায় বলতাম তোদেরকে দুইটাকে চকলেটের মতো এরকম মুড়ায় তার দুই মাথা এইটা। তাহলে ভিএস এটা সমান ভিজি, এটা সমান ভিপি। কোনো আপত্তি আছে কিনা কথা বলো তো ভাইয়া। না ভাইয়া, বুঝছি। এবার দেখো ওহমস ল অনুসারে ভিএস এটা সমান এই আইএস ইনটু এস, আই ইনটু আর, যতটুকুর ভি ততটুকুর আই ততটুকুর আর। ভিজি এটা হচ্ছে আইজি ইনটু আরজি, যেটাকে আমরা জি বলছি, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বলছি। ভিপি এটা হচ্ছে আই ইনটু আরপি। বলো তো ভাইয়া কোনো আপত্তি আছে কিনা। না ভাইয়া। তাহলে দেখো ভাইয়া আরপির মানটা কত বলো দেখি। আরপির মান হচ্ছে জিএস ডিভাইডেড বাই এস প্লাস জি। আর যদি এটাই হয়ে থাকে ভাইয়া, তাহলে আমি তো একটু সামনে গল্প বলতেই পারি ভাইয়া, যে এই আইপি কি বলে আই ইনটু আরপি, আর আরপি মানে হচ্ছে জিএস ডিভাইডেড বাই এস প্লাস জি। এবার ভাইয়া এখান থেকে তাহলে তুমি কি বলতে পারো, যদি কারো আইএস এই অংশটুকু জানতে ইচ্ছা করে তাহলে কি আমি বলতে পারি না এস এস কেটে চলে গেল, তাহলে এইটা হচ্ছে জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইনটু আই। দেখো তো ভাইয়া কারো কোনো আপত্তি আছে কিনা এটা নিয়ে। কোন আপত্তি আছে ভাইয়া কারো? ভাইয়া rp is equal to gs by s plus g এটা কোথা থেকে আসলো? বুঝি নাই, আরেকবার বলেন। rp is equal to gs by s plus g এটা কোথা থেকে আসলো? ওয়াও, দেখেন তো ভাইয়া এই যে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স প্যারালালে ছিল কিনা দেখেন তো ভাইয়া। হ্যাঁ। যদি প্যারালালে থাকে ভাইয়া তাহলে 1 বাই আরপি এইটা সমান 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু। তাহলে ভাইয়া এই দুটার এলসিএম হচ্ছে এস জি, তাহলে এইখানে থাকলো জি প্লাস এস, তাহলে আরপি এইটা সমান আমি বলতে পারলাম এস জি ডিভাইডেড বাই জি প্লাস এস। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওইটাই ছিল ভাইয়া এইটা। তাহলে আইএস এটা সমান যেমন এটা ভাইয়া বলতে পারলা ভাইয়া, তাহলে আইজি সমান আবার কি বলতে পারবা দেখো। এখান থেকে যদি তুমি আইজির গল্পটা জানতে চাইতা তাহলে সম্ভবত আমি বলতে পারতাম ভাইয়া আইজি সমান কি হবে। এই যে দেখো ভাইয়া জি জি কেটে চলে গেল, থাকলো হচ্ছে এখানে এস, তাহলে এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইনটু আই। ভাইয়া আমি না এই দুইটা ফর্মুলা মুখস্থ করার ঘোর বিরোধী, একদম মানে কট্টরপন্থী বিরোধী ভাইয়া, কট্টরপন্থী বিরোধী বুঝেন, আমি কট্টরপন্থী বিরোধী এখানে। তারপরও যারা মুখস্থ করবেনই আমি জানি এখানে আছেন, কারণ বইয়ে এই ফর্মুলা লেখা আছে, আপনারা মুখস্থ করে অঙ্ক করবেন না এটা পসিবলই না। কারণ আজকের কথা আপনি ভুলে যাবেন, পরীক্ষার আগে রাতে রিভিশন দিতে যাওয়ার সময় বইয়ে ফর্মুলা দেখবেন, মুখস্থ করবেন, বোমা রেডি করবেন, পরীক্ষার হলে যে বোমা মারবেন। ওকে, ব্যাপার না। তো তারপরে দেখি যারা এটা মুখস্থ করবেনই তাদের জন্য ভাইয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে দেই। জি ভাইয়া বলেন। একটু ভিডিওটা স্পটলাইটে দাও, বারবার সরে যাচ্ছে। আমি বুঝি নাই আপনার কথা, আরেকবার বলেন। ভিডিওটা স্পটলাইটে দেন। ভিডিওটা স্পটলাইট দাও। ভিডিও স্পটলাইটে দাও। ও স্পটলাইট করা নাই, করে দিছি যা।
থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, এবার দেখ ভাইয়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে করে দেখ। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। একটু খেয়াল কর, যখন তুই এদিকের কারেন্ট বের করবি, এই যে এই দিকের কারেন্ট বের করবি, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ সবার জন্য হইছে। একই রকম ভাবে ভাই যখন আইএস বের করছিস, তখন দেখ এই ব্রাঞ্চের কারেন্ট বের করবি, তাই রোধ নিছিস এই ব্রাঞ্চের, এই জন্য দেখ এই যে জি ডিভাইডেড বাই এস প্লাস জি। আর আমি সবাইকে বলতে চাই ভাই, পাক্কা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করো, পাক্কা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করো। এই যে দেখো ভাই, এই লাইন থেকে যদি আমি আইএস বলতে চাই, এটা আমরা গত ক্লাসে কারেন্ট ডিভাইডার হিসেবে পড়ে এসেছি না ভাইয়া, মনে পড়ে? ভাইয়া কথা শোনা যায় না মাঝে মাঝে। কথা শোনা যাচ্ছে না? জি ভাইয়া, মাঝখান থেকে আটকে যায়। হ্যাঁ, হঠাৎ মিউট হয়ে যায়, আবার ঠিক হয়। সবারই না, শুধু একজন দুইজনের? সবার ভাইয়া, সবারই। জি ভাই শোনা যায় ভাইয়া না। সবারই শোনা যায় না, সবারই একই অবস্থা। শুধু আমি শুনতে পাই। আচ্ছা, একটু ভাইয়া নেটে মনে হয় প্রবলেম হচ্ছে, দেখি ভাইয়া নেটের প্রবলেমটা সলভ হয় কিনা, তাছাড়া আর একটা ডিভাইস থেকে লিভ নিয়ে নিব। ওকে, তাহলে ভাইয়া এখান থেকে তোমাদের যেভাবে খুশি তোমরা সেটা মনে রেখো। তাই আমি এক কথায় বলতে চাই, এই ধরনের যখন গ্যালভানোমিটারের কথা হ্যালো ভাইয়া, টার্ন করলা কেন? জি আগের পেজটা দেখাও না। আর ভাইয়া আমি বুঝতে পারিনি লাস্ট কথাগুলা, কারণ মিউট ছিল কথা। ঠিক আছে, উল্টাবো? ভাইয়া আগের কথাগুলো বুঝি নাই, মিউট ছিল। ভাইয়া মিউট ছিল তো তোমার কথা। ভাইয়া এখন কিছু ওয়েট বলতে- ওয়েট, আচ্ছা। ওয়েট। দেখ, এটা যদি গ্যালভানো, এবার কথা শোনা যায় কিনা দেখ। এখন কি কথা পরিষ্কার? জি ভাই। জি ভাইয়া। ওকে, এটার কারেন্ট যদি আই হয়, এইটার কারেন্ট যদি আইজি হয়, এইটার কারেন্ট যদি আইএস হয়, তাহলে এই জায়গার কারেন্ট গুলো, ব্রাঞ্চ কারেন্ট গুলো আমরা ইচ্ছা হলে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে পারি। আমাদের কারেন্ট ডিভাইডার রুল কি ছিল মনে করে দেখো তো ভাইয়া। আইএক্স এটা সমান ছিল যতজন প্যারালালে আছে সবার প্যারালাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যার কারেন্ট বের করব সেটার রেজিস্ট্যান্স, আর ওই প্যারালাল কম্বিনেশনের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেইটা। এইটার প্রুফ আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে দিয়ে এসেছি। তাহলে এটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এইখানে যদি বলি এই আইএস এটার কথা যদি বলি, তাহলে সর্বপ্রথম এখানে কি লাগবে, যতজন প্যারালালে আছে তাদের রেজিস্ট্যান্স। তাহলে প্যারালালে আছে কারা ভাইয়া? এস আর জি। তাহলে তাদের দুইজনের প্যারালাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত ভাইয়া? এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলো ভাইয়া। না ভাই ঠিক আছে। ডিভাইডেড বাই যে ব্রাঞ্চের কারেন্ট নিবা সেই ব্রাঞ্চের রোধ। তাহলে কারেন্ট নিবা কোন ব্রাঞ্চের? এই ব্রাঞ্চের, তাহলে ওই ব্রাঞ্চের রোধ হচ্ছে এস, ইনটু হচ্ছে প্যারালাল কম্বিনেশনে যতটুকু কারেন্ট গেছে। তাহলে এই প্যারালাল কম্বিনেশনে কারেন্ট গেছে কোনটা? এই যে আই। তাহলে এবার যদি তোমরা একটু কাটিং কুটিং মারো, তাহলে এস এস কেটে যে এটা কত হয়ে যাবে? জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইনটু আই। কারো কোনো আপত্তি আছে কিনা কথা বল ভাইয়া। একটু আওয়াজ দিতে হবে ভাইয়া, কথা বলতে হবে আমার সাথে। না ভাইয়া। ওকে, তাহলে ইচ্ছা হলে তোমরা এই লাইন মুখস্থ রাখতে পারো, আর ইচ্ছা হলে এইটা মুখস্থ করতে পারো। যদি রনি ভাইয়ার কথা বলো তাহলে সারা জীবন সে এটার কথা বলবে, এটার কথা জীবনেও বলবে।
এইটা গেল ভাইয়া। তাহলে এটা হচ্ছে তোমার যে কোনোটাই যদি শান্ট কানেক্টেড হয় এটা হচ্ছে সেইটা। এবার সবাই একটু নড়ে চড়ে বসো। হাতের কাছে যদি পানির বোতল থাকে তাহলে একটু পানির বোতলে পানি খেয়ে নাও, কারণ আমি এবার একটু ভালো জিনিস পড়াতে শুরু করব। এবার আমি যেটা পড়াতে শুরু করব সেটার নাম হচ্ছে পাল্লা বৃদ্ধি বা রেঞ্জ এক্সটেনশন, যেটার থিওরি আমাদের বই। ভাইয়া আবার শোনা যায় না। আবার মিউট হয়ে গেছিল। কেমনে মিউট হয় রে ভাই? এবার দেখ তো বেটার কিনা আগের চেয়ে। কথা বল ভাইয়া ভাইয়া। নেটেরই প্রবলেম। কালকে আমাদের এখানেও নেটের বারবার আসে যায়, এরকম নেটের প্রবলেম মনে হয়। মানে এই মুহূর্তে কি অবস্থা? আগের চেয়ে বেটার না ভালো, কি বলে আগের মতোই? জি ভাই এখন ঠিক আছে। আচ্ছা, আমার দুইটা ডিভাইস নিয়ে আমি ঢুকছিলাম, আমি একটা থেকে বের হয়ে গেছি। অন্তত নেটের উপর একটু চাপ কমাই। কিন্তু হ্যাঁ, সবাই আমার ভিডিওটা পিন করে নিন। আচ্ছা, ওকে, তাহলে এবার একটু দেখি ভাইয়া যে এইখান থেকে কিন্তু অঙ্ক আসবেই ভাইয়া, এখান থেকে অঙ্ক আসবেই। এই গ্যালভানোমিটারের কারেন্ট, এই শান্টের কারেন্ট, এখান থেকে অঙ্ক আসবেই ভাইয়া। তাহলে তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, যদি গ্যালভানোমিটারের কারেন্ট চাইতো তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট কিভাবে বের করতাম এটা একটু ভালো করে দেখো তো। প্যারালাল কম্বিনেশন তো সেম ভাইয়া, SG ডিভাইডেড বাই S প্লাস G, আর যে ব্রাঞ্চের কারেন্ট বের করব সেই ব্রাঞ্চের রোধ ইনটু এটা I। তার মানে দেখতে পেলা G কেটে গেল, এটা হচ্ছে S ডিভাইডেড বাই S প্লাস G ইনটু I। তাই দুইটা রেজিস্ট্যান্স যদি কখনো প্যারালালে থাকে তার জন্য তুমি এটা মুখস্থ রাখতেই পারো যে ব্রাঞ্চের রোধ কি বলে কারেন্ট বের করতে হবে অন্য ব্রাঞ্চের রোধ ডিভাইডেড বাই দুটার সমষ্টি ইনটু I। বাট আমার মনে হয় না এটা সাস্টেইনেবল কোনো ইস্যু, এইটা হচ্ছে সাস্টেইনেবল ইস্যু। আর এটা বুঝার আগেও তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এইটা তোমাকে বুঝতেই হবে। ইট ইজ দ্য রুট, ইট ইজ দ্য অরিজিন এন্ড ইট ইজ দ্য অল ইন ওয়ান। তার মানে এই কথা যারা বুঝি তারা জীবনেও এটা ভুলবো না, কারণ ভুলা তাদের পক্ষে সম্ভব না, কারণ সে বুঝে। আর এইটা না বুঝে যারা এই শর্টকাট গুলো মুখস্থ করবো তাদের কপাল খুবই খারাপ আছে। এইবার আমি তাহলে একটু টপিক চেঞ্জ করছি ভাইয়া। আমি এবার টপিকে যাচ্ছি পাল্লা বৃদ্ধি বা রেঞ্জ এক্সটেনশন। আমি আগেই বলেছিলাম যে পানি খেয়ে বসো, দরকার হলে বুঝতে হবে, একদম নিউমেরিক্যাল ডিজিট দিয়ে দিয়ে ভাইয়া আগের পেজে একটু যাবে, স্ক্রিনশট নিব। তোদের কি কোনো কালে শেষ হয় না রে? এতবার করে পেজ দেখার পরও শেষ হয় না? হইছে ভাইয়া, হইছে। স্ক্রিনশট নিয়ে লাভ কি? আর তো পড়বি না, খাতায় তো লিখবি না। হইছে? হইছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, এটা তো লাগবে না, আগের পেজটা শুধু। আচ্ছা, এবার আয় ভাইয়া, পাল্লা বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? মনে কর একটা অ্যামিটার, সেটা 10 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি মেজার করতে পারে। আমি আগে ফিল করি, তারপরে এগুলোর ম্যাথমেটিক্সে যাব। আমি আগে একটু ফিল করব ভাইয়া। মনে করছি আমার কাছে একটা অ্যামিটার আছে, যে অ্যামিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি মেজার করা যায়। সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি মেজার করা যায়। এখন আমার কাছে কোনো একটা সিস্টেম আছে, মনে করেন এরকম একটা সার্কিট আছে, এমন একটা সার্কিট যে সার্কিটে মিনিমাম 10 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি এদিক দিয়ে যাচ্ছে। এখন এইটা মেজার করার জন্য আমি এখানে এই অ্যামিটারটা কানেক্ট করেছি। চিন্তা করে দেখ ভাইয়া, এই 10 অ্যাম্পিয়ার যদি ওই অ্যামিটারের মধ্য দিয়ে যায়, যে অ্যামিটারটা মাত্র 2 অ্যাম্পিয়ার সহ্য করতে পারতো, তাহলে এখন ঘটনাটা কি ঘটবে? তুই একটা শব্দ পাবি চুস করে, আর তারপর একটু পোড়া পোড়া গন্ধ পাবি। এর বাইরে কি কোনো কিছু হবে ভাইয়া? দেখতো
কথা বলতো ভাইয়া? না ভাইয়া। না ভাইয়া। একটু কথা বলতে হবে, তাছাড়া আমি বুঝাইতে পারবো না। না ভাইয়া। ভাইয়া। ভাইয়া তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস না জি পাচ্ছিস না? ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া পাচ্ছি তো। ওকে, এখন দেখ ভাইয়া, এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে চাই, এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে চাই যে এইটার মধ্যে 2 বা 2 এর চেয়ে কম অ্যাম্পিয়ারের ইলেকট্রিসিটি যাক, আর বাকি যেটুকু আছে সেইটুকু একটু ডাইভার্ট হয়ে অন্য কারো মধ্য দিয়ে চলে যাক। মনে করেন এখান থেকে আপনি 10 অ্যাম্পিয়ার নিয়ে এসে হাজির করলেন, 2 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে গেল, বাকি 8 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে চলে গেল। এই সিস্টেমটা যদি আমি করতে পারি তাহলে একটা ব্যাকট্র্যাক করব আমরা। সেই ব্যাকট্র্যাক করার সিস্টেমটা তো আমরা পড়বই, খালি এখন এতটুকু বুঝে যাই যে অ্যামিটার দিয়ে 2 অ্যাম্পিয়ারের বেশি ইলেকট্রিসিটি মেজার করতে পারতাম না, সেই অ্যামিটারের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট করার মাধ্যমে ওভারঅল আমি 10 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি মেজার করতে পারছি। আর এটাকেই বলে রেঞ্জ এক্সটেনশন বা পাল্লা বৃদ্ধি। আমাদের মাঝে মাঝে এরকম মনে হয় যে এই অ্যামিটারটা মনে হয় একটা আলাদিনের জাদুর চারাক পেয়ে গেছে, যে তাকে এখন 3টা ইচ্ছা বলতে দিবে। ভাই ও 3টা ইচ্ছা বলে কোনো লাভ নাই। যে 2 অ্যাম্পিয়ার মাপতে পারে সে কখনোই 2 এর চেয়ে বেশি অ্যাম্পিয়ার মাপতে পারবে না, ও নষ্টই হবে। কিন্তু আমি এখানে কি করেছি, একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছি যেখান থেকে আমি বুঝতে পারবো কোন রেশিও করে যে এখানে যদি 2 হয় তাহলে মেইনটা এত, তাহলে এখানে যদি এত হয় তাহলে মেইনটা কত, এই রেশিওটাতে যাব। তাই সর্বপ্রথম মাথা থেকে ভূত নামাচ্ছি। পাল্লা বৃদ্ধি মানে এটা না যে অ্যামিটার 2 অ্যাম্পিয়ার মাপতো ওই অ্যামিটার দিয়ে ওইটার মধ্য দিয়ে 2 এর চেয়ে বেশি ইলেকট্রিসিটি মাপবো। রেঞ্জ এক্সটেনশন মানে হচ্ছে এমন একটা সিস্টেম তৈরি করব যে সিস্টেম দিয়ে তার নিজস্ব ক্যাপাসিটির চেয়ে বেশি ইলেকট্রিসিটি পরিমাপ করা যাবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি না পারি নাই? আমাকে আওয়াজ দিতে হবে ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এবার আসো ভাইয়া, খুবই মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ ভাইয়া, মনে করো ভাইয়া যে এইখানে তোমার একটা অ্যামিটার আছে, এই হচ্ছে বাল্ব যার কারেন্ট মাপার জন্য তুমি এই অ্যামিটারটা বাজার থেকে কিনে নিয়ে এসেছো। এই হচ্ছে তোমার সার্কিট, এইটা হচ্ছে বাল্ব। এবার এই অ্যামিটারটার মধ্য দিয়ে যে ইলেকট্রিসিটি যাচ্ছে তার চেয়ে বেশি ইলেকট্রিসিটি যদি আমরা এই অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে চাই, তাহলে আমরা বুঝে গেলাম যে এইটার সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়। এই অ্যামিটারের রেজিস্ট্যান্স কে বললাম আর এ, রেজিস্ট্যান্স অফ অ্যামিটার। আর এইটার সাথে যে প্যারালালে কানেক্টেড হলো একটা রেজিস্ট্যান্স, সেইটাকে বললাম আর। তাহলে যে রেজিস্ট্যান্সটা প্যারালালে কানেক্টেড হয় এটাকে একটা নাম দিয়ে ডাকা যায়। কি যেন নাম বললাম ভাইয়া? শান্ট। তাহলে অ্যামিটারের রেঞ্জ এক্সটেনশন করা যায় কিভাবে? অ্যামিটারের সাথে সমান্তরালে একটা রোধ যুক্ত করে বা অ্যামিটারের সাথে একটা শান্ট যুক্ত করে। এবার আসো মেইন গল্পে। মনে করো ভাইয়া যে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেটা হচ্ছে আই, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যামিটারের কারেন্ট আই এ, আর এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে ভাইয়া মিউট হয়ে গেছে। খুবই স্বাভাবিকভাবে আমরা মনে করে নিচ্ছি যে মেইন কারেন্ট যেটা আই, এটা হচ্ছে অ্যামিটার যে কারেন্টটা প্রবাহ করতে মানে সহ্য করতে পারে তার এন গুণ, এন ইনটু আই এ। এখানে যদি এখন আমাদের কাছে কোনো খুঁতখুঁতে ভাইয়া থাকে লাইক এটিপি, তাহলে বলবে ভাইয়া এন এর মান কি হবে? যদি এন এর মান আমি এখন 0.5 বসাই তাহলে তো ভাইয়া মেইন ইলেকট্রিসিটির চেয়ে এখানে কম ইলেকট্রিসিটি যাবে, সেই জন্য ডান পাশে একটু ডেটা দিয়ে দিব ভাইয়া যে এন অবশ্যই 1 এর চেয়ে বড়। তাছাড়া তো আমার দরকারই হতো না, বাইপাস করার দরকার কেন হয়েছে? মনে করেন সে 2 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, এখানে আপনি 1 নিয়ে এসেছেন, ওর তো কোনো প্রবলেমই নাই ভাইয়া। এখানে 2 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, এখানে আপনি 2 নিয়ে এসেছেন, কোনো প্রবলেমই নাই ভাইয়া। কিন্তু ও সহ্য করতে পারে 2, আপনি নিয়ে এসে বসে গেছেন 3, তাহলে প্রবলেম আছে। ও 2 কে এই পাশে দিতে হবে, বাকিটাকে ডাইভার্ট করতে হবে।
সেই জন্য দেখেন এই অ্যামিটারের কারেন্টের যে মেইন কারেন্ট বড় না হলে এটাকে রেঞ্জ এক্সটেনশন বলতে পারবো না, তাই আমি ধরে নিলাম যে n গুণ ইলেকট্রিসিটি পরিমাপ করার একটা সিস্টেম আমি তৈরি করেছি। হিয়ার এখানে কি গল্প ঘটছে সেটা দেখো ভাইয়া, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই অ্যামিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে। এটা নিয়ে কি কারো কোনো আর্গুমেন্ট আছে? কথা বলো তো ভাইয়া। ভাই এটা নিয়ে একটু কথা বলতে হবে। সমান্তরালে থাকলে বিভব পার্থক্য সমান থাকে, তাহলে এই যে এটা আর এইটা সমান্তরালে ছিল তাই তাদের বিভব পার্থক্যটা সেম। ভাইয়া কারো কোনো আর্গুমেন্ট আছে এটা নিয়ে? কেউ কিছু বলবা আমাকে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তাহলে পারে আমরা দুইটা কথা বলছি, খেয়াল করে দেখো ভাইয়া। এইখানে তুমি যে কারেন্টটা নিয়ে এসে এন্টার করিয়েছো সেটা হচ্ছে আই, আর এই আইটা যে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে আই এ আর আরেকটা হচ্ছে আই আর। আমি কি ভুল কিছু বলেছি ভাইয়া? দেখো তো এই সার্কিট অনুসারে এখানে যে কারেন্টটা নিয়ে এসে দিয়েছো তার একটা অংশ যাচ্ছে এদিক দিয়ে, একটা অংশ যাচ্ছে এই দিক দিয়ে। আমরা সবাই জানি তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, যেহেতু ভাইয়া শোনা যায় না। ভাইয়ের নেট চলে চলেই গেছে। গেছে। আমি মনে হয় চলে গেছিলাম। হ্যাঁ ভাইয়া আমি কি আসছি? হ্যাঁ মাত্র জি আবার ভাইয়া। জি ভাইয়া। ও ভাই আমি কি আসছি ফিরে, আর আমি গেছি গা? জি ভাই আসছেন। আসছে। মাত্র আসলেন। আসছো তুমি এখন। ভাইয়া আপনার মেবি আজকে নেট স্লো। এটা তো হবেই। ভাইয়া আপনি মিউট করে রেখেছেন। ভাইয়া আজকে তোমার নেটের সমস্যা। আনমিউট করো। হ্যাঁ ভাইয়া মনে হয় নেটে একটু ঝামেলা হচ্ছে, দেখলাম ভাইয়া। ওকে একটু ওয়েট করেন তো ভাইয়া, আমি নেটালাকে একটু ফোন দেই। ওরে বাবা। পাবো না না পাবো সেটা নিয়ে তো কথা নাই, ওর একটু কথা শোনাইতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ডেডিকেটেড লাইনে যদি নেটের সমস্যা হয় তাহলে ওর ডেডিকেটেড লাইনে আমার লাভ কি? নেটালা কি গান দিয়ে রাখছে দেখ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নেটে সমস্যা করতেছে খুব বেশি। হ্যাঁ ওকে ভাইয়া। ওকে ভাইয়া, দেখ ভাইয়া আমরা তাহলে এই দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাচ্ছিলাম, তাই এই দুইজন হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইস্যু। এর মধ্যে দেখতো মানে ঝামেলা পাকাইছে কে? দেখতো ইম্পোস্টার কিডা এই জায়গায়। এই যে দেখ ভাই এটা হচ্ছে ইম্পোস্টার, এই ইম্পোস্টারটা তাড়াইতে হবে ভাইয়া। তাহলে ইম্পোস্টারটাকে যদি তাড়াইতে হয় এমন ভাবে তাড়াইতে হবে যেন আমাদের এই রিলেটেড জিনিসপত্রই আসে। তাহলে এখন একটু আরেকটা জিনিস মাথায় রেখে খেয়াল করো তো ভাইয়া, এই শান্টের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স আর অ্যামিটারের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স সেম কিনা কথা বলো তো ভাইয়া। শান্টের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স আর অ্যামিটারের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স সেম কিনা কথা বলো তো ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখন দেখো ভি সমান আই আর, তাহলে এইটা দাঁড়ালো আমার আই আর ইন্টু আর, আর এইটা হচ্ছে আমার আই এ ইন্টু আর এ। এইখান থেকে তাহলে আমি যেটাকে তারায় দিতে চাই সেই আই আর, এইটা সমান কি দাঁড়ালো? এটা হচ্ছে আই এ ইন্টু আর এ ডিভাইডেড বাই ভাইয়া আর। কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলবা ভাইয়া। না ভাইয়া নাই। তাহলে এখন আসো না ধাপুস ভাইয়া। ধুপুস করে আমরা গল্প বলে ফেলি। তাহলে আই এইটা সমান হচ্ছে আমার আই এ থাকলো, আর আই আর সমান আমরা বলতে চাইলাম আই এ ইন্টু আর এ ডিভাইডেড বাই আর। কোন আপত্তি আছে কিনা কথা বলো ভাইয়া। না ভাইয়া। এবার দেখো ভাইয়া এই যে এই জায়গাটায় আই এ দুই জায়গায় এসে ঝামেলা হয়ে আছে,
তাই আমি একটা কাজ করছি, আই এ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আই ডিভাইডেড বাই আই এ, এটা সমান দাঁড়ালো, এটা হচ্ছে 1, আর এইটা দাঁড়ালো আর এ ডিভাইডেড বাই আর। কারো কোনো আপত্তি আছে ভাইয়া? না ভাইয়া। এবার একটু ঠান্ডা মাথায় বলো তো ভাইয়া, আই ডিভাইডেড বাই আই এ এটা সমান কি দেখো তো ভাইয়া? আই ডিভাইডেড বাই আই এ এটা সমান কি দেখো তো ভাইয়া? ধ্রুব এন। এটা ইজ ইকুয়াল টু তাহলে 1, তাহলে এই পাশে নিয়ে আসি, তাহলে n মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আর এ ডিভাইডেড বাই আর। তাহলে যে শান্ট কানেক্ট করলা আর, এইটা সমান তুমি কি বলতে পারলা? অ্যামিটারের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই n মাইনাস 1। অ্যামিটারের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই n মাইনাস 1, এইটা হচ্ছে ভাইয়া অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য যে শান্ট আমরা ব্যবহার করি, সেই শান্ট কতটুকু হবে সেইটা হচ্ছে এইটা। তাহলে যে শান্ট কানেক্ট করব সেইটা সমান হবে অ্যামিটারের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই n মাইনাস 1, আর n সমান আমরা এখন একটা সুন্দর বানি দেই তোমাদেরকে ভাইয়া। খেয়াল করো তো ভাইয়া, এখান থেকে n সমান কি বলতে পারছিলা? i ডিভাইডেড বাই আই এ। আইটা কি ভাইয়া? যেটা পরিমাপ করতে হবে, আর আই এটা কি ছিল ভাইয়া? যেটা পরিমাপ করতে পারে। তাই আমরা n সমান বলতে পারি ভাইয়া যা মাপতে হবে ডিভাইডেড বাই যা মাপতে পারে। n ইজ ইকুয়াল টু হচ্ছে যা মাপতে হবে ডিভাইডেড বাই যা মাপতে পারে। ভাই সবাই আমার ভিডিওটা পিন করে নিয়েন ভাইয়া। এই যে ভাইয়া এই n, এটা হচ্ছে যা মাপতে হবে ডিভাইডেড বাই যা মাপতে পারে। একাডেমিক এবং অ্যাডমিশনে এই সূত্রের জয় জয়কার যে কত বেশি, এটা আমি বলে বুঝাতে পারবো না ভাইয়া। প্লিজ ভালো করে মনোযোগ দে। কারো কোনো আপত্তি আছে ভাইয়া এইটুকু নিয়ে? না ভাইয়া। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া আমি না এটা বুঝতে পারলাম না, এই যে রেঞ্জ এক্সটেনশনে যখন অ্যামিটারটা হচ্ছে সংযোগ দেওয়া হলো, তারপর এক্সটেনশনের জন্য আমি হচ্ছে সমান্তরালে আরেকটা রোধ দিয়ে দিলাম, যাতে হচ্ছে তড়িৎ প্রবাহ বিভক্ত হয়ে আবার ব্যাক করে আসতে পারে সার্কিটে। জি, তাহলে আসেন তাহলে আমি যেটা নিউমেরিক্যাল ডিজিট দিয়ে বোঝাতে চেয়েছিলাম সেটার যাত্রা শুরু করি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে, হ্যাঁ এটার কাজ তো আমি বলেইছিলাম যে আমি একটু সময় নিব, কিন্তু এটাতে আমি একদম ক্লিয়ার কনসেপ্টটা তৈরি করব। তাহলে দেখি ভাইয়া, মনে করো এইটা হচ্ছে তোমার সেই অ্যামিটার, যার রেজিস্ট্যান্স হচ্ছে, মনে করে নাও ভাইয়া 100 ওহম। আর এই অ্যামিটারটা সহ্য করতে পারে মনে করো ভাইয়া 2 অ্যাম্পিয়ার পর্যন্ত। ভালো করে খেয়াল করবা ভাইয়া, সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার পর্যন্ত সে সহ্য করতে পারে, এর বেশি কিন্তু গেলে সে ধ্বংস হয়ে যাবে। এবার তুমি এই দিক দিয়ে তাকে পাঠালা মনে করো ভাইয়া 6 অ্যাম্পিয়ার, তাহলে ধ্বংস হয়ে যাচ্ছিল না ভাইয়া? এখন প্রশ্ন হচ্ছে আমি এই মানগুলো জানি না, এই যে দেখো ভাইয়া কেটে দিছি, এই মানগুলো আমি জানি না ভাইয়া। তাহলে আমি কি করব সেটা ভালো করে দেখবা। হ্যাঁ, আমি কোন মেশিন দিয়ে কি রিড করতে পারি সেটা ভালো করে ক্যালকুলেট করবা, ভালো করে দেখবা এই জায়গায়। আর এটার সাথে যে শান্টটা কানেক্টেড আছে, সেই শান্টের ভ্যালু মনে করো ভাইয়া এই শান্টের ভ্যালুটা হচ্ছে 10 ওহম। ওকে, এবার আসো অ্যাকচুয়ালি কি করা হচ্ছে সেটা পাবো। ভাইয়া এই ইনস্ট্রুমেন্টটার নাম বলো তো ভাইয়া? অ্যামিটার। অ্যামিটার। তাহলে এটার যে কোনো রিডিং, এটার যদি কাঁটা সিস্টেম হয় বা ডিজিটাল হয়, যেটা রিড করবে সেই রিডিংটা কি হবে? তড়িৎ প্রবাহ, রোধ না বিভব পার্থক্য? তড়িৎ প্রবাহ। তাহলে তুমি এই ইনস্ট্রুমেন্ট দেখার সাথে সাথে কি জেনে গেছো? এই ইনস্ট্রুমেন্টটা দেখার সাথে সাথে তুমি কি জেনে গেছো ভাইয়া? যে এইটার মধ্য দিয়ে কত ইলেকট্রিসিটি পাস করছে। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলো ভাইয়া। না ভাইয়া। তাহলে ইনস্ট্রুমেন্টের রিডিং থেকে আমি এটা পেয়ে গেছি, মনে করো এটা 3 অ্যাম্পিয়ার। ইজ ইট ওকে ভাইয়া? জি ভাইয়া। তাহলে বলো তো ভাইয়া, এই দুই মাথায় তোমার বিভব পার্থক্য কত? VA, এটা সমান কি হবে? I ইনটু R। তাহলে 3 ইনটু 100, তার মানে কত ভাইয়া? 300 ভোল্ট। কোন আপত্তি আছে কিনা কথা বলো তো ভাইয়া। ভাইয়া 3 অ্যাম্পিয়ারটা কেন লিখলে? একটু নেটে প্রবলেম হচ্ছে, শুনতে পাই ভাইয়া না। এটা হচ্ছে অ্যামিটার। হ্যাঁ, তাহলে অ্যামিটারে যেটা রিড করবে সেটা তো আমি সরাসরি দেখতে পাবো, এটা এখন নিডল হোক আর ডিজিটাল হোক, তাই না ভাইয়া? জি ভাইয়া।
তাহলে এইটাতে যেটা রিড করেছিল সেই রিডিংটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে ডান ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া আমি অ্যামিটার জি। রিডিংটা কি আইআর নাকি শুধু আই? ভাইয়া অ্যামিটার কি মাপে? তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ কি আই নাকি হচ্ছে ভি সমান ভি, কোনটা? আই। তাহলে শুধু আই মাপে, কারণ তার নাম তো অ্যামিটার। ঠিক আছে আই ভাইয়া? আই দুই ভাগে বিভক্ত হয়ে যায় না? বুঝি না। হ্যাঁ, আই তো দুই ভাগে বিভক্ত হয়ে আমি যায়। কি একবারও বলেছি এখানকার রিডিংটা মাপে? এখানে এসে দুইটা ব্রাঞ্চ হয়, এই অ্যামিটারের মধ্য দিয়ে যেটা গেছে সেটা এটা বলেছি। আচ্ছা। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এইটা দেখেন, এই দুই ভাইয়া মাথার। আবার স্পটলাইটটা হয়ে গেছে, ডিসমিস ভাইয়া হয়ে আমি গেছে তো স্পটলাইট করতে পারছি না, কারণ আমি নিজেই হোস্ট। তাই প্লিজ ও। সবাই পিন করে নেন না, পিন করে নেন, ভিডিও পিন করে নেন। আচ্ছা, এবার একটু দেখেন তো ভাইয়া, এরা দুইজন প্যারালালে আছে কিনা বলেন তো ভাইয়া, কথা জি বলেন। ভাইয়া। এই জায়গায় প্যারালালে থাকলে এইটার দুই মাথার রেজিস্ট্যান্স কত? ভি আর এই কি বলে ভোল্টেজ কত? ডেফিনেটলি ভি এর সমান, তার মানে 300 ভোল্ট। কোন আপত্তি আছে কিনা কথা বলেন ভাইয়া? তাহলে এইটার মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাকে যদি আমরা আইআর বলি ইনটু এইটার দুই মাথার যে রেজিস্ট্যান্স সেইটা হচ্ছে 10, এইটা সমান হচ্ছে আমার 300। কোন আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া? তাহলে এখান থেকে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত ভাইয়া? ডেফিনেটলি 30 অ্যাম্পিয়ার। কোন আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া? ঠিক আছে ভাইয়া? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। তাহলে ইনস্ট্রুমেন্টের রেটিং দেখে, কি বলে ইনস্ট্রুমেন্টের রিডিং দেখে, নট রেটিং, রিডিং দেখে আমি ক্যালকুলেট করতে পেরেছি এখানে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পেরেছি এই দিকে যাচ্ছে হচ্ছে 30 অ্যাম্পিয়ার। তাহলে বেসিক্যালি এই দিক দিয়ে যাচ্ছে কত ভাইয়া? 33 অ্যাম্পিয়ার। কোন আপত্তি আছে কিনা কথা বলো ভাইয়া? না ভাইয়া। তাহলে এই যে দেখো, যে অ্যামিটারটা দিয়ে তুমি 3 অ্যাম্পিয়ারের বেশি ইলেকট্রিসিটি মেজার করতে পারতা না, সেই অ্যামিটারের সাথে একটা শান্ট কানেক্ট করার কারণে তুমি সিস্টেমের 33 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি মেজার করে দিতে পারছো। ওকে ভাইয়া, বুঝাতে পেরেছি? জি ভাইয়া। এইটাই হচ্ছে রেঞ্জ এক্সটেনশন। সেজন্য বলেছিলাম ভাইয়া, রেঞ্জ এক্সটেনশন মানে এটা আলাদিনের জাদুর চারাক না যে ওর লিমিটের বাইরে সে যাবে, ওর লিমিটের বাইরে সে অ্যারেঞ্জমেন্ট তৈরি করবে। ওর লিমিটটা আমি জানতে পারবো তার রিডিং থেকে, আর বাকিটা আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করব। বুঝাতে পেরেছি না পারি নাই কথা বলবা ভাইয়া? ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলে ফেলেন। ভাইয়া তাহলে ওই যে আই ইকুয়ালস টু যে এন ইনটু আই এ, তো ওই এনটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে? ওই এনটা দিয়েই তো বুঝিয়েছিলাম ভাইয়া। এই যে দেখো, মাপতে পারে কতটুকু 3 অ্যাম্পিয়ার, আর মাপতে হবে কতটুকু 33 অ্যাম্পিয়ার। ওই এনটা বুঝাচ্ছিল তার অ্যাবিলিটির কত গুণ ইলেকট্রিসিটি পর্যন্ত সে সার্কিটে ই করতে পারবে, ইলেকট্রিসিটি মেজার করতে পারবে। তাহলে মাপতে হবে কতটুকু 33, আর মাপতে পারে কতটুকু 3, এইটা ছিল ভাইয়া এন। তার মানে এন বুঝাচ্ছিল যে তার অরিজিনাল ক্যাপাসিটির তুলনায় 11 গুণ ইলেকট্রিসিটি যদি এখানে আসে, সেই সিস্টেমেও আমি এই অ্যামিটারকে ব্যবহার করতে পারবো যদি শান্ট হিসেবে এইটা কানেক্টেড থাকে। বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া বুঝতে পেরেছি। ক্লিয়ার? ভাইয়া আর যদি এখানে বলা হয় যে অ্যামিটারে আমরা কত পার্ট দেখবো, তাহলে কি 3 অ্যাম্পিয়ার অ্যান্সার দিব? ডেফিনেটলি। আচ্ছা ভাইয়া। ওকে, তাহলে একটা হচ্ছে অ্যামিটার দেখে মাপা, আর ওইটা দিয়ে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা শান্টের মধ্য দিয়ে কত যাচ্ছে, তাহলে বেসিক্যালি মূল সার্কিটের কত ছিল। তাই ব্যাক ট্র্যাক করা ভাইয়া এগুলো সব। ওকে ভাইয়া, সবাই ক্লিয়ার এটা নিয়ে? আওয়াজ দাও। ভাইয়া জি শান্ট ভাইয়া। যুক্ত করারও তো কিছু লিমিটেশন থাকার কথা না, নাকি যে কোনো এখন সার্কিটে? আপনার এই যে এইটার উপর লিমিটেশন আপনি বসাবেন যে আপনি এই অ্যাবিলিটির কত গুণ ইলেকট্রিসিটি এখানে দিবেন, সেইটার উপর ডিপেন্ড করবে আর কত নিবেন আপনি। এই যে ভাইয়া, এই যে ফর্মুলা, আপনি এন কত নিবেন সেইটার অনুযায়ী ডিপেন্ড করবে আপনার আরটা কত হবে।
আর ভাইয়া যদি এরকম হয় যে অলরেডি একটা প্যারালাল সার্কিট আছে, ওর মধ্যে পরে আমি প্যারালালি হচ্ছে অ্যামিটারটা যুক্ত করলাম, তখন কি ওই প্রত্যেকটা রোধকে এক একটা শান্ট বলা হবে নাকি? আমি কথাটা বুঝি নাই, আরেকবার বলেন। মানে ধরেন যে 2-3টা রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে একটা প্যারালাল সার্কিট অলরেডি বানানো, ওর মধ্যে আমি হচ্ছে অ্যামিটারটা যুক্ত করলাম, তখন কি প্রত্যেকটা রোধকে হচ্ছে শান্ট বলবো? আমরা একটু বলি একটু ভাইয়া, যে এগুলোর মধ্যে আপনি অ্যামিটার কি এদের প্যারালালে নেবেন না আবার মেইন সার্কিটের সিরিজে নেবেন? যদি এদের প্যারালালে নেই। এদের প্যারালালে নেই, ওকে। তাহলে এদের প্যারালালে যদি নেই, তাহলে অ্যামিটারের সাথে প্যারালালে কি নিয়েছেন ভাই? এই তিনটা মিলে একটা রেজিস্ট্যান্স হয় না ভাইয়া? জি ভাইয়া। ওইটাকে তখন বলবো অ্যামিটারের শান্ট। ও আচ্ছা, মানে তুল্য রোধ বের করতে হবে তুল্য তখন। রোধটাকে আর বলবো যদি মেইন অ্যামিটারের। সার্কিটের প্যারালালে সংযুক্ত করি তখন? আপনার প্রশ্নটা আপনার মতো করে বলেন, অন্য কারোর সাথে লেজ লাগায়েন না। আমারও আপনার এই প্রশ্ন, কোশ্চেনে ছিল ভাই, ও করে ফেলছে। যে আমি আচ্ছা, জিজ্ঞাসা করতাম যে দুইটা যদি দুইভাবে লাগাতাম তাহলে কি এই হতো? যে দেখেন ভাইয়া, আপনি এরকম আরো কোটি কোটি রেজিস্ট্যান্স কানেক্ট করে দেন। এখন আপনি বলেন যে, এখন আমি প্রশ্ন হচ্ছে, যদি আমি বলি এইটার শান্টকে, তাহলে এরা দুইজন মিলে যে তুল্য রোধ সেইটা হচ্ছে এইটার শান্ট। এবার যদি বলি এইটার শান্টকে, তাহলে এরা দুইজন মিলে যে তুল্য রোধ সেটা হচ্ছে এইটার শান্ট। ভাইয়া বুঝতে পেরেছি? ভাইয়া আমি আগে ওর প্রশ্নের উত্তর দিয়ে নেই, তারপরে আপনি বলেন। ভাইয়া। আনিকা ভাইয়া বলেন। ভাইয়া বুঝছি। ওকে, জি ভাইয়া, কে ভাইয়া প্রশ্ন করছিলেন বলেন ভাইয়া। জি ভাইয়া, এই প্যারালালের লাস্ট রোডটার সাথে যদি আমি এই রোডটার সাথে সিরিজে যদি একটা অ্যামিটার যোগ করি। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, একটু ওয়েট করবেন। ওয়েট ওয়েট ওয়েট, এই যে এই যে, হ্যাঁ বলেন। জি ভাইয়া, তখন শান্টের ব্যাখ্যা তাই। এইবার শান্টের ব্যাখ্যা চাইবো। তাহলে এইবার ভাইয়া, এই অ্যামিটারের সাথে শান্টে কেউ নাই, অ্যামিটারের সাথে শান্ট হিসেবে কেউ নাই ভাইয়া, কারণ তার সাথে একটা সিরিজ আছে। তাই অ্যামিটারের সাথে আরেকজন সিরিজ আছে, এই কম্বিনেশনের শান্ট হচ্ছে এরা। বুঝাতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া। ওকে, তাই শান্টের সংজ্ঞা ভাই আপনারা ইচ্ছা করে না অনেক বেশি কমপ্লেক্স বানাই ফেলছেন। শান্টের সংজ্ঞা আমি অনেক আগে বলেছি, দেখেন এই যে সমান্তরালে যুক্ত রোধ, তাই কোন একজনের সাথে যত কিছু সমান্তরালে থাকবে সবাই মিলে হচ্ছে শান্ত। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? হ্যাঁ, আমরা যখন রিয়েল লাইফে অ্যামিটার ইউজ করব, জি জি, তখন কি আমাদেরকে সিস্টেমের কারেন্ট মেজার করার জন্য আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে? সিস্টেমের এইটা মেজার করার জন্য একটা প্রেডিকশন থাকা ভালো, যে মোটামুটি কত গুণ হতে পারে। মানে এরকম একটা থাকা ভালো, ধারণা থাকা ভালো, যে আপনাকে সর্বপ্রথম ধারণা করতে হবে যে এই মেইন কারেন্টটা সর্বোচ্চ কত হইতে পারে। সেফটি আপনি ধরবেন, মনে করেন অ্যাকচুয়ালি এখানে যাচ্ছে 10, আপনি সেফটি ধরেন না যে এখানে 50 পর্যন্ত থাকতে পারে, আপনি 50 ধরে নেন। মানে ম্যাক্সিমাম একটা লেভেল ধরে নেবেন, যে এখানে অ্যাজাম্পশন, যেখানে সর্বোচ্চ কতটুকু থাকতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই আমি সর্বোচ্চটা বুঝবো কেমনে? ভাইয়া, আপনি যখন হাঁটেন তখন আপনি কি জানেন যে এইখান থেকে ঠিক এই জায়গায় যাওয়ার জন্য কতখানি শক্তি দিলে এখানে যাইতে পারবেন? আপনি জানেন না, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ব্যবহার করতে করতে বুঝে গেছেন এতখানি শক্তি খরচ করলে আমি এক ধাপ যাইতে পারবো। তাই এগুলো ব্যবহার করতে করতে, ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে করতে যখন আপনি এক্সপেরিয়েন্সড হয়ে যাবেন, তখন আপনি সিস্টেম দেখলেই বুঝতে পারবেন এই সিস্টেমে ম্যাক্সিমাম কতটুকু ফ্লো করতে পারে। আর সেই ম্যাক্সিমামটা ধারণা করে নিয়ে আপনি সেই রেটিং এর অ্যামিটার আনার চেষ্টা করবেন। যদি দেখেন আমার সেই রেটিং এর অ্যামিটার নাই, তাহলে তার সাথে একটা সেফটি হিসেবে শান্ট ব্যবহার করে নেবেন। তারপর আপনি এই অ্যামিটারের রিডিংটা চোখে দেখবেন, শান্টের রেজিস্ট্যান্স আপনি নিজে কানেক্ট করেছেন, সুতরাং এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করবেন, আর এই দুইটাকে অ্যাড করে দিয়ে বুঝবেন আপনার লাইনে বা লাইভে এতটুকু কারেন্ট আছে। বুঝাতে পেরেছি না পারি নাই? কথা বলেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি হয় কিভাবে? শান্ট লাগিয়ে না সিরিজ যুক্ত করে? বলেন তো দেখি। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি হয় তাহলে ভাইয়া শান্ট যুক্ত করে। এবার আসেন ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করি।
তাহলে আপনারা সবাই জানেন ভোল্ট মিটারকে সিরিজে কানেক্ট করা হয়, এটা তো আমরা জানি না। অ্যামিটারকে সার্কিটে প্যারালালে কানেক্ট করা হয়, কি বলে সিরিজে, আর ভোল্ট মিটারকে সার্কিটে প্যারালালে কানেক্ট করা হয়, এটা তো জানি ভাইয়া, তাই না? মনে করেন এটা বাল্ব, এই বাল্বের দুই মাথার বিভব পার্থক্য পরিমাপ করতে চান, এই জন্য এইখানে একটা ভোল্ট মিটার আছে, কিন্তু এই ভোল্ট মিটার যে পরিমাণ বিভব পার্থক্য পরিমাপ করে দিতে পারে তার চেয়ে বেশি পরিমাণ বিভব পার্থক্য এই দুই মাথায় এক্সিস্ট করছে। এই যে বাল্বের দুই মাথার বিভব পার্থক্য ভাইয়া, এটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। আর এই ভোল্ট মিটার যেটা মাপতে পারে সেটা হচ্ছে এই দুই মাথার বিভব পার্থক্য ভাইয়া, এই ভিভি। তাহলে একটু চিন্তা করে দেখেন ভাইয়া, যে এই ভোল্টটার চেয়ে এটা যদি বড় হয় তাহলে অবশ্যই এইটা পাওয়ার জন্য এইখানে আপনাকে কিছু ভোল্টেজ ড্রপ ঘটাইতে হবে। নিউমেরিক্যাল ডিজিট খুব সহজ ভাইয়া, মনে করেন এইখানে আপনাকে ভোল্টেজ মাপতে হবে ভাইয়া 100 ভোল্ট, আর আপনার ভোল্ট মিটার মাপতে পারে ভাইয়া মাত্র 60 ভোল্ট। তাহলে এখন নিশ্চয়ই 60 ভোল্ট দিয়ে আপনি এটার অ্যাক্রসে দিতে পারবেন না, তাহলে পুড়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে এমন একটা ভাবে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে যেন তার অ্যাক্রসে 40 ভোল্ট ভোল্টেজের পটেনশিয়াল ড্রপটা হয়। তাহলে এই 40 আর এই 60 যোগ করে তখন আপনি কত পাবেন, 100। তাহলে ভোল্ট মিটারের যদি রেঞ্জ এক্সটেন্ড করতে চান তাহলে আপনাকে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করতে হয় না প্যারালালে কানেক্ট করতে হয় ভাইয়া, একটু বলেন দেখি। সিরিজ। তা আপনাদের তো বাজে অভ্যাস আছে ভাইয়া, এটা শান্টের চ্যাপ্টার, তাই প্রশ্ন যে যাই বলুক না কেন এত ওহমের শান্ট লাগাইতে হবে। মাথায় রেখো ভাইয়া, শান্ট মানে কিন্তু প্যারালাল, সিরিজ না। তাই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা যায় শান্ট লাগিয়ে বা প্যারালালে কানেক্ট করে, আর ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করা যায় ডেফিনেটলি সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করে। এখন আসো আমরা সেটার ক্যালকুলেশন করি। মনে করো ভাইয়া এই বাল্বের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স ভি, যেটা তোমাকে মাপতে হবে। এই হচ্ছে তোমার ভোল্ট মিটার, যেটা যে পরিমাণ মাপতে পারে সেটা হচ্ছে ভিভি, আর এইটার তাহলে পারে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম, এইটার রেজিস্ট্যান্স হচ্ছে আরভি, এইটার রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর এইটার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি আর। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, এটা সিরিজ সার্কিট হওয়ার কারণে এইটার মধ্য দিয়ে যে ইলেকট্রিসিটিটা যাবে আর এইটার মধ্য দিয়ে যে ইলেকট্রিসিটিটা যাবে, এটা কি আলাদা না সেম বলো তো ভাইয়া? সেম। তাহলে আইভি এবং আইআর এরা দুইজন সেম। তাহলে হিয়ার আইভি এবং আইআর এরা দুইজন সেম, একটা গল্প থাকলো। আর আরেকটা গল্প হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভিভি প্লাস ভি আর। তাহলে বলো তো ভাইয়া এখানে ইম্পোস্টার কোনটা? এই যে ভি, এটা মাপতে হবে, which has to be calculated, ভিভি which can be measured, তার মানে যেটা মাপতে পারে। তাহলে ইম্পোস্টার হয়ে দাঁড়াইছে কে ভাইয়া? এইটা। তাই এইটাকে তাড়াইতে হবে ভাইয়া, এইটাকে একদম চিরবিদায় দিতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো ভাইয়া, আই সমান হচ্ছে ভি বাই আর, তাহলে আই ভি এইটা সমান বলা যাবে ভিভি ডিভাইডেড বাই আর ভি। কোন আপত্তি থাকলে আওয়াজ দিবা ভাইয়া। ভাইয়া একটু আরেকবার। কোনটা, কোন জায়গায়? এইটা সমান এইটা? হ্যাঁ হ্যাঁ পুরে এটা খুব কঠিন একটা সূত্র লিখছি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া ভি না, শুনো সমান শুনো যেহেতু শুনো, আই আর, তাহলে আই সমান হবে ভাইয়া ভি বাই আর। শুনে না আমার কথা তো। বল বল ভাইয়া, হারাই গেল। আচ্ছা, তাহলে আইভি ছিল এইটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বা ইলেকট্রিসিটি, তাহলে এইটার আই মানে ওইটার ভি ডিভাইডেড বাই ওইটার আর, তাহলে এইটার ভি হচ্ছে ভিভি আর এইটার আর হচ্ছে আরভি। সিমিলারলি এইটার কারেন্ট হচ্ছে ভি আর ডিভাইডেড বাই আর, তাহলে তোমার ইম্পোস্টার যেটা সেই ভি আর, এইটা সমান তুমি কি বলতে পারছো? আর ইন্টু ভিভি ডিভাইডেড বাই আরভি। তাহলে ভাইয়া দেখো, এটা ভি আমার চাওয়া জিনিস, ভিভি আমার কাঙ্ক্ষিত জিনিস, আর ভি আর এইটাকে দিব লাথি, তাহলে আর ইন্টু ভিভি ডিভাইডেড বাই হচ্ছে আরভি। কারো কোনো আপত্তি আছে কিনা বলো তো ভাইয়া? কারো কোনো আপত্তি আছে? কথা বলো ভাইয়া। না ভাইয়া।
না ভাই, আচ্ছা ভাই আপনি ক্যামেরাটা কোথায় রাখছেন? আমার ক্যামেরা এক হাতে, কলম আর এক হাতে। আচ্ছা, তাহলে ভি ডিভাইডেড বাই ভিভি এইটা সমান দাঁড়ালো 1 প্লাস আর ডিভাইডেড বাই আর ভি। তাহলে একটু দেখো তো ভাইয়া, ভি ভাই ভিভি মানে হচ্ছে এন, যা মাপতে হবে ডিভাইডেড বাই যা মাপতে পারে, -1, এইটা সমান দাঁড়ালো আর ডিভাইডেড বাই আর ভি। তাহলে এইখান থেকে সিরিজে যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করলা আর, এইটা সমান আমরা তাহলে বলতে পারলাম আর ভি ইন্টু এন -1। কোন আপত্তি আর থাকলে আওয়াজ দিবা ভাইয়া। লাস্ট লাইনটা আবার। এই যে দেখো ভাইয়া, ভি যেটা মাপতে হবে, ভিভি যেটা মাপতে পারে, তাহলে এটা ডিভাইডেড বাই এটা মানে এন -1 সমান হচ্ছে আর বাই আর ভি। তাহলে আর সমান কি হবে, আর ভি দিয়ে গুণ করো। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে এবার একটু নিউমেরিক্যাল ডিজিট নিয়ে ভাইয়া একটু ওয়েট করো, আমার নেট চলে গেছিল। হ্যাঁ এখানে থাকবে। তাহলে একটু নিউমেরিক্যাল ডিজিট নিয়ে খেলি, আসো। আচ্ছা, এবারে এটা ফেলে দাও। আচ্ছা, এখান থেকে আমি একটু অন্য জায়গায় যাবো। এই তাড়াতাড়ি এটা লিখে শেষ কর, নিউমেরিক্যাল ডিজিটে যাব। হয়েছে লেখা শেষ? না না না, এ গুরু একটা স্ক্রিনশট নে না। আচ্ছা নিছি। ওকে, আমার এইসব থিওরির বাইরে যদি আমি নিউমেরিক্যাল এই ক্যালকুলেশন তোকে দেখাতে না পারি, শান্তি হবে না, শান্তি হবে না। নিজের ডিপার্টমেন্ট বলে কথা। মনে কর ভাইয়া, এই বাল্বের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করবি, কিন্তু তুই জানিস না যে এটা কত, এটা জানিস না এটা কত। এখন এটার জন্য কি করলি, একটা ভোল্ট মিটার কানেক্ট করলি এখানে, যেটা রেজিস্ট্যান্স ওই ভোল্ট মিটারের গায়ে স্টিকার লাগানো থাকে ভাইয়া। এই যে দেখ ফোনের গায়ে এরকম স্টিকার লাগানো থাকে না, এরকম ভোল্ট মিটারের গায়ে স্টিকার লাগানো থাকে যে এটা আপ টু কত পর্যন্ত মাপা যাবে আর এটার রেজিস্ট্যান্স কত, এরকম স্টিকার লাগানো থাকে ভাইয়া। তো এটার যে স্টিকার ভাইয়া, সেখানে লেখা আছে, মনে কর যে এটার রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহম, এটা লেখা। আর এখানে নিজ দায়িত্বে একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করেছিলি ভাইয়া। মনে করে নে যে এই রেজিস্ট্যান্সটা তুই কানেক্ট করেছিস 100 ওহম। এটা হচ্ছে তোদের ঘটনা। এবার বলতো ভাইয়া, ভোল্ট মিটারের নিডল বলিস আর ডিজিটাল রিডিং বলিস, যেটাই বলিস না কেন, সেই রিডিং দেখে তুই কি বুঝতে পারবি? এই দুই মাথার বিভব পার্থক্য। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে ভাইয়া? কথা বলতে হবে আমার সাথে। তাহলে তোর ঘড়ির কাঁটা দেখে তুই বুঝতে পারিস কয়টা বাজে। ঠিক একই রকম ভাবে ভাইয়া তুই অবশ্যই এই জায়গা থেকে এর রিডিং দেখে বুঝতে পারবি এই দুই মাথার বিভব পার্থক্য কত। মনে করলাম ভাইয়া এই বেচারা দুই মাথার বিভব পার্থক্য হিসেবে 20 ভোল্ট দেখাইলো, 20 ভোল্ট দেখাবো না, 2000 ভোল্ট দেখাবো আমার সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। এইটা দেখাইলো এই দুই মাথার মধ্যে 2000 ভোল্ট আছে। তাহলে বলতো ভাইয়া এইটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলতো ভাইয়া? এই দুই মাথার বিভব পার্থক্য হচ্ছে 2000 ভোল্ট আর এই দুই মাথার রোধ হচ্ছে 1000 ওহম। তাহলে এখানে কারেন্ট যাচ্ছে কতটুকু বলতো ভাইয়া? 2 অ্যাম্পিয়ার। নিশ্চয়ই 2 অ্যাম্পিয়ার, এটা ক্যালকুলেট করে ফেললাম। তাহলে এটা যদি 2 অ্যাম্পিয়ার হয়, সিরিজে থাকার কারণে এই বেচারার মধ্য দিয়েও 2 অ্যাম্পিয়ার যাচ্ছে। এটা বুঝতে কোনো আপত্তি আছে কিনা বলো ভাইয়া? না ভাইয়া। তাহলে এটা যদি 2 অ্যাম্পিয়ার যায় আর এর দুই মাথার রেজিস্ট্যান্স যদি 100 হয়, তাহলে এর বিভব পার্থক্য কত ভাইয়া? 200 ভোল্ট। বুঝা যায় না যায় না বলো তো ভাইয়া? বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। ভাইয়া তাহলে এটা আবার
জি ভাইয়া বুঝছি। বলো আরেকবার, বের হয়ে গেছিলাম নেট। আচ্ছা, একটু খেয়াল কর কোনটা কোনটা গিভেন সেটা আগে খেয়াল কর। এটা গিভেন, হুম। এটা ইনস্ট্রুমেন্টের গায়ের উপর লেখা। তোরা কি ক্লাস করতেছস নাকি ওই যে এই এর মধ্যে যাইয়া মেসেজ পাঠাইতেছস? ভাইয়া দুইবার বাইরে হয়ে গেছে একা একাই, নেট এমন বাজে। আচ্ছা, এবার দেখতে রে ভাইয়া, এই জায়গায় যদি এখন আমরা চিন্তা করে দেখি এরকম ভাবে যে এইটার রেজিস্ট্যান্স যেটা এই ভোল্ট মিটারের যেটা স্টিকার লাগানো আছে সেটা 1000 ওম, আর এর সাথে সিরিজে আমি একটা রোধ কানেক্ট করেছি সেটা হচ্ছে 100 ওম। এগুলো একদম গিভেন, এগুলো আমরা দেখে দেখে কানেক্ট করেছি। এবার ভোল্ট মিটার যেটা রিড করবে সেটা হচ্ছে ভোল্ট মিটারের দুই মাথার বিভব পার্থক্য। আমি তার রিডিংটা দেখলাম, আর রিডিং দেখে দেখলাম সেখানে 2000 রিড করতেছে। এটা রিড করতেছে ভাইয়া, রিড করতেছে। এবার বল ভাইয়া, ভোল্ট মিটারের রোধ হচ্ছে 1000 ওম, আর তার দুই মাথার বিভব পার্থক্য হচ্ছে 2000 ভোল্ট। তাহলে ভোল্ট মিটারের মধ্য দিয়ে কারেন্ট কত বল ভাইয়া? কথা বল। 2 অ্যাম্পিয়ার। তাহলে এই যে ভাইয়া এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করলাম। এবার বল, এইটার সাথে এই রেজিস্ট্যান্সটা সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজে থাকলে সেম কারেন্ট ফ্লো করতেছে, তাই জি এখানে 2 ভাইয়া। অ্যাম্পিয়ার হলে এখানেও 2 অ্যাম্পিয়ার। কোন জি আপত্তি ভাইয়া। আছে কিনা কথা বল। না ভাইয়া। তাহলে এটার দুই মাথা রোধ হচ্ছে 100, আর এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 2, তাহলে ভোল্টেজ কত? 200। কোন আপত্তি আছে কিনা বল ভাইয়া। না ভাইয়া। তাহলে দেখ, আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করলাম এই দুই মাথার বিভব পার্থক্য 200, আর ভোল্ট মিটারের দুই মাথার বিভব পার্থক্য রিডিং থেকে দেখেছি 2000। তাহলে বাল্বের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স কত? কোন আপত্তি আছে কিনা কথা বল ভাইয়া। না ভাইয়া ঠিক আছে। তাহলে এই যে তোর যে ভোল্ট মিটার 2000 ভোল্ট মাপতে পারে, সেইটা দিয়েই তুই দেখ 2200 ভোল্টেরটাও মেপে ফেলতে পারছিস একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে। কিভাবে? তার সাথে সিরিজে একটা রোধ যুক্ত করে। এইটাকে আমরা বলি রেঞ্জ এক্সটেনশন বা পাল্লা বৃদ্ধি। এবার কি বুঝাইতে পারছি না পারি নাই কথা বলো ভাইয়া। আসছে। কি ভাইয়া? ওকে, একটু তুলতে দাও। তাহলে এই প্রুফ গুলো ভালো করে দেখে নিস। জি ভাইয়া। এই প্রুফ গুলো আমরা কোথাও মনে হয় দেখতে পাবো না, এগুলো একটু আমাদের বই পুস্তকে ইগনোর করা আছে। আমরা তো অনেক স্মার্ট, সেজন্য আমাদেরকে খালি এই সূত্রটা লিখে দেওয়া আছে, আমরা জানি। না আছে তো, বুঝি না কোনটায়? আছে দেওয়া আছে তো, তপন স্যারের বই মনে হয় দেওয়া। একটু খুঁজে দেখাস তো আমাকে, তাহলে আমি মনে হয় নতুন বই দেখি নাই। পেজ 186 এ। দেখিস তো, আমার ভার্সনে ছিল না। তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আছে, সবই দেওয়া। আলহামদুলিল্লাহ। আমার কাছে যেগুলো ছিল ভার্সনে সেগুলো একটাতেও ছিল না। আমি অবশ্য পুরান ভার্সনে বই দেখি তো খালি, এটা একটা সমস্যা। আর ভাইয়া এখানে হচ্ছে লেখা যে G+S/S, মানে আইজি এর জন্য যে রোধটা বের হলো, ওটাকে হচ্ছে শান্টের গুণন ক্ষমতা বলে। এটা বলতে কি বোঝানো হলো? ওই যে কারেন্ট কত গুণ যায়, কত গুণ কারেন্ট যায়, মানে যে এন, ওটা এন। ভাইয়া পরের পৃষ্ঠা একটু উল্টাও না। ওকে। আচ্ছা ভাইয়া, এই যে শান্ট হিসেবে যে মানে শান্টটা যে যুক্ত করা হলো, তখন হচ্ছে সার্কিটে তড়িৎ চালক শক্তির কোনো মানে লস হবে না? না তো ভাইয়া, ও তো ওর মতোই হিসাব নিকাশ করতে থাকবে। তুই যদি বলিস যে সেম ইতে ভাইয়া, তো এখন একটু চিন্তা কর, যদি এই শান্ট না থাকতো তাহলে এই বেচারা কম রেজিস্ট্যান্স ফেস করতো না বেশি? প্যারালালে কানেক্ট করলে তুল্য রোধটা কমে যায় ভাইয়া। তাহলে এটা না থাকলে এইটার মধ্য দিয়ে যে কারেন্টটা যেত সেটা হয়তো কি হইতো ভাইয়া, একটু কম, কারণ রেজিস্ট্যান্সটা থাকতো বেশি। এটার সাথে প্যারালালে কানেক্ট করেছি, তাই তুল্য রোধটা যাবে কমে, তাই ওভারঅল কারেন্টের পরিমাণটা দিবে সে বাড়ায়। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে একটু দেখি তো, আমরা যেগুলো কথাবার্তা বললাম এতক্ষণ ধরে, সেই কথাগুলো এরকম ছিল। একদম ট্রেডিশনালি যে কথা সেটা হচ্ছে এই যে একটা গ্যালভানোমিটার, এইটার সাথে ভাইয়া এই যে একটা শান্ট কানেক্ট হইলো, এটা শান্ট ছিল।
এইটার মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আই, এদিক দিয়ে হচ্ছে আইজি, এদিক দিয়ে হচ্ছে আইএস। তা আমরা যেভাবে রিকোয়েস্ট করেছি সেটা হচ্ছে এরকম যে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করো আইএস, এইটা মানে হচ্ছে যতগুলো প্যারালালে আছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই যে এরকম বলে দিলাম, ডিভাইডেড বাই ওইটার রেজিস্ট্যান্স ইনটু মেইন কারেন্ট। এরপর ভেঙে যা বলিস আইজি সিমিলার, ওকে। এটাকেই ভেঙে বললে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। এটাকে ভেঙে বললে যেটা পাবো এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই, ওকে। এরপর আমরা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি দেখেছি। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি শান্ট এর মাধ্যমে এনশিওর করা গেছে। আর অ্যামিটার সার্কিটে সবসময় সিরিজ, এটা সার্কিটে সবসময় সিরিজে কানেক্টেড হয়, তাই এইটা হচ্ছে মেইন সার্কিট। আর এইটার সাথে আমরা একটা শান্ট কানেক্ট করেছি, তাই আমরা এই অ্যামিটারের রেজিস্ট্যান্স কে যদি আর এ বলে থাকি তাহলে এই আর এইটা সমান আমরা বলতে পারবো আর এ ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এন কি একটু পরেরটা লিখে একবারে লিখে দেই। এটা ছিল ভাই অ্যামিটার, তাই অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য প্যারালালে রোধ যুক্ত হয় বা শান্ট যুক্ত হয়। এরপর ছিল আমাদের ভোল্ট মিটার, তাই ভোল্ট মিটার তো সবসময় আমাদের সার্কিটে প্যারালালে কানেক্টেড হয় সার্কিটে, আর ওইটার রেঞ্জ এক্সটেনশনের জন্য তার সাথে সিরিজে যুক্ত করা হয়। এবার যদি কেউ আমাকে বলে ভোল্ট মিটারের সাথে শান্ট যুক্ত হয় তাহলে ভাইয়া খুবই কষ্টদায়ক কথা, খুবই কষ্টদায়ক কথা। ভোল্ট মিটারের সাথে সিরিজে যুক্ত হয়, তাহলে আর এইটা সমান হচ্ছে আর ভি ইন্টু এন মাইনাস ওয়ান। দুই ক্ষেত্রেই এন হচ্ছে যা মাপতে হবে ডিভাইডেড বাই যা মাপতে পারে। তাই এখান থেকে তিনটা অঙ্ক এখন ধামধাম করে করা যেতেই পারে। তিনটা অঙ্কের অ্যাবিলিটি আমরা তৈরি করে ফেলেছি। জি বলেন। কথা বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে তো পরে আবার সিরিজে কানেক্ট হয়ে গেল, তাহলে তো রেজিস্ট্যান্স বেড়ে গেল না? কোনটা ভাইয়া? এই যে লাস্টেরটা। লাস্টেরটা তো আপনি আমাকে কখনো বলেননি, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন শান্টের, সেজন্য আমি শান্টেরটার উত্তর দিছি। না সিরিজে না হলে তো সেটা আর না, শান্ট মানে হয় না। এমনিতেও না না সেটা না, মানে এমনিতেও যখন সিরিজে কানেক্ট হলো তখন মানে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাড়বে, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাড়বে এটার সাথে এটা যুক্ত হয়ে, আর ওই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্স প্যারালাল হয়ে আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমাবে। ও বুঝতে পারছি। আবার যদি এখানে আসেন, এইখানে আসেন, তাহলে এইটার সাথে এইটা হয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমবে, তার সাথে আবার মেইন রেজিস্ট্যান্স যোগ হয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাড়বে। তাই শান্ট কিন্তু পুরো সিস্টেমে কানেক্টেড হয়নি, শান্ট কানেক্টেড হয়েছে শুধু অ্যামিটারে। এখানে তো কোনো শান্টই নাই, তাই এখানে সিরিজে কানেক্টেড হয়েছে, আর এখানে গ্যালভানোমিটারের সাথে কানেক্টেড হয়েছিল শান্ট। বুঝাতে পেরেছি না পারি নাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে তিনটা অঙ্ক ধামধাম করে লিখে নাও, তিনটা অঙ্ক ধামধাম করে লিখে নাও। নাম্বার 1, একটি ভাই এই ক্যামেরাটা একটু সোজা করে ধরো তো। একটি গ্যালভানো মিটারের রোধ 100 ওম, একটি গ্যালভানোমিটারের রোধ 100 ওম, এটির সাথে কত মানের শান্ট যুক্ত করলে, এটির সাথে কত মানের শান্ট যুক্ত করলে মূল প্রবাহের 70% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে।
একটি গ্যালভানোমিটারের রোধ 100 ওহম, এটির সাথে কত মানের শান্ট যুক্ত করলে মূল প্রবাহের 70% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে? কোয়েশ্চেন নাম্বার 2, একটি অ্যামিটার 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে। এটির রোধ 100 ওহম। কি ব্যবস্থা গ্রহণ করলে এটি ব্যবহার করে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে? একটি অ্যামিটার 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে। এটির রোধ 100 ওহম। কি ব্যবস্থা গ্রহণ করলে এটি ব্যবহার করে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে? কোশ্চেনটা বোঝা গেছে না যায় নাই? কথা বলবি। একটু আওয়াজ দে ভাইয়া সবাই। জি ভাইয়া। জি ভাই। তাহলে আমাকে একটু একটা কথা আশ্বস্ত করো, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য তোমরা সিরিজ রোধ ব্যবহার করো না শান্ট ব্যবহার করো? অ্যামিটারের শান্ট। হ্যাঁ, এটা মনে রেখো যে ওই যে তুমি যেটা বের করবা ভাইয়া, এই যে আর এই ফর্মুলা দিয়ে তো বের করে দিবা, দিয়ে বলবা এত মানের রোধ কি করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে, অথবা এত মানের শান্ট ব্যবহার করতে হবে, যার যে ল্যাঙ্গুয়েজ পছন্দ। ওকে, এবার লাস্ট অঙ্ক বুঝতেই পারছো, ভোল্টমিটারের। একটি ভোল্টমিটারের রোধ 1000 ওহম এবং এটি 200 ভোল্ট বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। কি ব্যবস্থা গ্রহণ করলে এটি ব্যবহার করে ভাইয়া যেটা বললা সেটাই লিখলা নাকি 2000 এর জায়গায় 200 লিখলা? বুঝলাম না। না, 200 ঠিকই লিখছি। আচ্ছা, এটি ব্যবহার করে 400 ভোল্ট বিভব পার্থক্য পরিমাপ করা যাবে। তাহলে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য তোমরা কি ব্যবহার করো ভাইয়া? শান্ট কানেক্ট করো, তাই না? ঠিক বলছি না ভাইয়া? না ভাইয়া, সিরিজে রোধ যুক্ত করি। থ্যাংক ইউ। ওকে, তাহলে তিনটা অঙ্ক ভালো করে করতে হবে। তাহলে তিনটা করলে এতক্ষণ আমরা যেগুলো পড়েছি এগুলো বোঝা যাবে। এবার একটু সততার সহিত উত্তর দিতে হবে কয়েকটা প্রশ্নের। অ্যামিটারের রোধ অনেক ছোট হয় এবং সার্কিটে সিরিজে থাকে। ভোল্টমিটারের রোধ অনেক বড় হয় এবং সার্কিটে প্যারালালে থাকে। এই দুইটা লাইন বুঝি না? যদি না বুঝি তাহলে সততার সহিত বলতে হবে, আমি বুঝাই দিব। তাহলে ভাইয়া আরেকবার বলবেন, কোশ্চেন তুলছিলাম। কোশ্চেনটা হচ্ছে অ্যামিটারের রোধ হয় অনেক ছোট এবং সার্কিটে সিরিজে থাকে। অ্যামিটার নিজে সার্কিটে সিরিজ কানেকশনে থাকে, আর ভোল্টমিটার এটা রোধ হয় অনেক বড় আর সার্কিটে প্যারালালে থাকে। এর কারণটা আমরা জানি না? ভাইয়া বুঝাই দাও। জানি না। জানি ওকে, ভাইয়া। নো প্রবলেম।
না জানা কোনো সমস্যা না, জানতে না চাওয়াটা হচ্ছে সমস্যা। ওকে, 3টা অঙ্ক করেছি, এবার তাহলে ওই বেসিক উত্তরটা দিয়ে ফেলি। মনে করো ভাইয়া, মনে করো যে এইটা হচ্ছে তোমার বাল্ব, এই বাল্বের মধ্য দিয়ে কত ইলেকট্রিসিটি যাচ্ছে এটা পরিমাপ করার জন্য তুমি বাজারে যে বলছো আমি তড়িৎ প্রবাহ পরিমাপ করতে চাই, একটা ডিভাইস দেন। সে একটা ডিভাইস দিছে, তুমি তার কিছু বুঝো না, তুমি নিয়ে এসে আল্লাহর নামে এরকম করে কানেক্ট করে দিছো তড়িৎ প্রবাহ মাপার জন্য। এবার চিন্তা করে দেখ ভাইয়া, এই অ্যামিটারটা এই বাল্বের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা মাপবে নাকি নিজের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা মাপবে? দেখ তোরে ভাইয়া, নিজের মধ্য দিয়ে যেটা নিজের যাচ্ছে। মধ্যে যেটা ভাইয়া তুই তার এই জন্য এই অ্যামিটার কিনোস নাই, তাই না? যে বাল্বের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে এটা পরিমাপ করার জন্যই তো তুই অ্যামিটার কিনছিস, তাহলে তোর ওই পারপাসটা এখানে সার্ভড হয় নাই। তাহলে আমরা যদি একটু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি যে বাল্বের তড়িৎ প্রবাহ মাপতে হবে, তাহলে ইনস্ট্রুমেন্টটা এমন ভাবে রাখতে হবে যেন তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন না ঘটায়। আর তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটায় না এরকম কম্বিনেশন যেটা, সেটার নাম সিরিজ। তাই বাল্বের সাথে কি সে থাকবে? সে সিরিজ কানেকশনে থাকবে। সেই জন্য তড়িৎ প্রবাহটার পরিমাপ করার জন্য অ্যামিটার সার্কিটে সব সময় সিরিজে থাকে, প্যারালালে থাকে না। প্যারালালে থাকতে পারে না, সে সিরিজে থাকে। এবার চিন্তা কর ভাইয়া, মনে কর যে এইটার ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। হ্যাঁ, কারেন্ট তো সেম যাবে, তাই না ভাইয়া? দুটোর মধ্যে দিয়ে তো কারেন্ট সেম যাবে, am I right? ভাইয়া এবার মনে কর এটা রোধের পরিমাণ অনেক বেশি, তাহলে এই দুই মাথায় বিভব পার্থক্য বেশি হয়ে যাবে না ভাইয়া? কোন আপত্তি আছে? এটা রোধ যদি অনেক বড় হয় তাহলে এই দুই মাথায় বিভব পার্থক্য কি হয়ে যাবে? অনেক বেশি। কোন আপত্তি আছে কিনা কথা বলো ভাইয়া? না ভাইয়া। এখানে যদি বিভব পার্থক্য অনেক বেশি হয়ে যায় তাহলে এই বেচারার কপালে কম বিভব পার্থক্য জুটবে না? আমরা তো নিশ্চয়ই এটা চাই না। আমরা চাই আইডিয়ালি এর দুই মাথায় 0 ভোল্টেজ থাকুক আর এর দুই মাথায় সেই 20 ভোল্ট চলে আসুক। এটা হচ্ছে আমাদের আইডিয়াল সিনারিও। প্র্যাকটিক্যালি হয়তো পারি না, কিন্তু এটাকে সর্বোচ্চ রাখার জন্য এটাকে সর্বনিম্ন রাখতে হয়। এ ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা কথা বলো ভাইয়া? আর এই ভোল্টেজটাকে সর্বনিম্ন করার জন্য এটার রেজিস্ট্যান্সকে তখন করে দেওয়া হয় অনেক কম। তাই অ্যামিটারের রেজিস্ট্যান্স হবে অনেক কম, আর এই জায়গায় সে কানেক্টেড হবে কিসে ভাইয়া? সিরিজে। তাই এই কথাগুলো যেন ভালোভাবে মাথায় থাকে ভাইয়া। অ্যামিটারের রেজিস্ট্যান্স যদি কখনো বেড়ে যায় তাহলে অ্যামিটারের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স বেড়ে যাবে। অ্যামিটারের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স যদি বেড়ে যায় তাহলে বাল্বের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স কমে যাবে। বাল্বের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স যদি কমে যায় তাহলে এই বাল্বের শক্তির রূপান্তর কমে যাবে। আমরা কখনোই এটা চাই না। আমরা সব সময় চাই বাল্বের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স বেশি থাকুক, তাই এটা কম হোক। আর এইটা কমানোর জন্য তখন আমরা এটা রেজিস্ট্যান্স কমাই দেই। তাহলে অ্যামিটার সার্কিটে সব সময় কিভাবে থাকবে ভাইয়া? সিরিজে। আর এটার রেজিস্ট্যান্স কি হবে ভাইয়া? অনেক কম। বুঝাতে পেরেছি না পারি নাই? আওয়াজ দিবা ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আর যেহেতু এটার রেজিস্ট্যান্স অনেক কম হয় সেই জন্য সার্কিটে অ্যামিটার সব সময় রিপ্লেসড হয় 0 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে। মনে করে এটাকে রিপ্লেস করে দিয়ে আমার খালি বেসিক সার্কিট আঁকতে হবে, যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট রাখতে দিব না, যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট রাখতে দিব না। তাহলে ইনস্ট্রুমেন্ট না রাখতে দিলে এটাকে যদি খুলে দিতাম ভাইয়া তাহলে তো খুবই বিপদ, সার্কিট ডিসকানেক্টেড হয়ে গেছে। তখন এইটাকে আমরা কিভাবে দেখি? 0 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে এটা কানেক্ট করে দেই এবং আমার সার্কিটের কোনো অ্যাটিটিউডের চেঞ্জ আসে না, নোটিসেবল। এটার কারণ একটাই যে এটা 0 ওহম আর এটা হচ্ছে নেগলেজেবল রোধ। তাই এই যে দাই ভাইয়া দেখতে পেলেন এটার রেজিস্ট্যান্স কম থাকার সুবিধাটা আপনি এই জায়গায় নিতে পারেন। তাহলে সার্কিটে অ্যামিটার রিপ্লেসড হয় কিভাবে ভাইয়া? সার্কিটে অ্যামিটার কিভাবে রিপ্লেসড হয় ভাইয়া? কথা বলো ভাইয়া। জিরো ওহমের রোধ দ্বারা। জি ভাইয়া, 0 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে। ওকে, এবার আসো ভাইয়া ভোল্ট মিটারের গল্প। ওই একই রকম ভাইয়া, যে মনে করো তোমার বাল্বের দুই মাথার বিভব পার্থক্য কত এটা পরিমাপ করার জন্য ভোল্ট মিটার আনছো, এনে মাশাআল্লাহ একটা সুন্দর ঘটনা ঘটাই দিলাম।
এবার দেখো তো তোমার এই ভোল্টমিটার বাল্বের দুই মাথার বিভব পার্থক্য মাপবে না নিজের দুই মাথার বিভব পার্থক্য মাপবে, দেখো তো ভাইয়া, কথা বলো ভাইয়া। নিজের দুই মাথার। নিশ্চয়ই এই জন্য এত টাকা খরচ করে ওরে কিনে নিয়ে আসোস নাই তুই, তাহলে এই জন্য আমরা এটাকে কখনো সিরিজে কানেক্ট করতে পারি না। তাহলে ভোল্টমিটার সব সময় কিভাবে কানেক্টেড হবে, এই যে বাল্ব এই বা ডিভাইস এটার সাথে প্যারালালে। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি বলি, পোটেনশিয়াল ডিফারেন্স থাকে দুইটা টার্মিনালে, তাহলে ওই দুই টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স মেইনটেইন করতে হলে ওইটার সাথে প্যারালালে কিছু থাকতে হবে, তাই ভোল্টমিটার প্যারালালে কানেক্টেড হয়। এবার চিন্তা কর এটার রেজিস্ট্যান্সের মান অনেক কম, ভাই বলতো কি হবে, এটা রেজিস্ট্যান্সের মান যদি অনেক কম হয় তাহলে মূর্খের মতো তোরা বলবি কারেন্ট এদিক দিয়ে আসলে এই দিক দিয়ে অধিকাংশ চলে যাবে, এইটার মধ্য দিয়ে কম যাবে, এটা মূর্খের মতো মানুষ বলে। আর যদি একটু টেকনিক্যালি বলি ভাইয়া, তাহলে এটা রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে তুল্য রোধের পরিমাণ কমাই দিবে, সমান্তরালে যুক্ত হয়ে তুল্য রোধ কমাই দিবে। আর তুল্য রোধ যদি কমায় দেয় তাহলে এই দুই মাথার বিভব পার্থক্য কমে যাবে, দুই মাথার বিভব পার্থক্য যদি কমে যায় শক্তির রূপান্তর কমে যাবে, তাই এই কাজটা কখনো করা যায় না। সেই জন্য এইটার রেজিস্ট্যান্স রাখা হয় অনেক বড়, গরুর মতো বলতে গেলে। এখানে কারেন্ট এসে যেন বিশাল রকম একটা বাধা পায় যে এদিকে বিশাল জ্যাম, এদিকে আর যাব না, এদিক দিয়েই যাই। আর যদি টেকনিক্যাল স্কিলে বলতে চাই তাহলে এখানকার রেজিস্ট্যান্স অনেক বড় হলে এই তুল্য রোধের পরিমাণটা কম্পারেটিভলি বড় করার চেষ্টা করবে। আর যখন এটা বড় করার চেষ্টা করবে তখন এর অ্যাক্রসে এই যে দেখেন পোটেনশিয়াল ডিফারেন্সটা সে বড় করে রাখবে, আর এই পোটেনশিয়াল ডিফারেন্স তখন বাল্বের অ্যাক্রসে পড়বে। এখন আপনি আইকিউ থেকে বলেন তো এই ভোল্ট মিটারটা তাহলে সার্কিটে রিপ্লেসড হবে কি দিয়ে, শর্ট সার্কিট দিয়ে না ওপেন সার্কিট দিয়ে? ওপেন সার্কিট। কি জন্য? ওইটা শর্ট ছিল তাই এটা ওপেন হবে, তাই তো? উত্তরটা ঠিক বলছি না? ভাই রেজিস্ট্যান্স ইনফিনিট, মানে ইনফিনিটি রোধ লাগবে। এটার ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে অনেক বড় রেজিস্ট্যান্স আমি দিতে চাই। বুঝাতে পেরেছি না পারি নাই? কথা বলো। কিন্তু ভাইয়া অসীম রোধ হলে তো তুল্য রোধ কমে যায় না, মানে 1/∞ তো 0 হয়ে যায়। একটু খেয়াল করে দেখি, হ্যাঁ অবশ্যই একটু ভালো করে দেখবো। অসীম রোধ যদি কারোর সাথে সমান্তরালে যুক্ত হয় তাহলে কি হয় দেখি। 1/RP এইটা সমান হচ্ছে 1/R প্লাস 1/∞। তাহলে 1/RP 1/R প্লাস 0, দ্যাট মিনস RP ইজ ইকুয়াল টু R। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আর যদি জিরোটা নিতি তাহলে কি সর্বনাশটা হইতো দেখ, 1/R প্লাস 1/0, নাউজুবিল্লাহ। তাহলে এইটা সমান হয়ে গেল 1/0, দ্যাট মিনস RP হয়ে গেল 0। বুঝা গেছে? তাই 0 ওহমের রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্টেড হলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যায় 0, আর ইনফাইনাইট রেজিস্ট্যান্স যদি কারো প্যারালালে আসে তাহলে তুল্য রোধের বা কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া আগের পেজে একটু যাবেন। জি ভাইয়া অবশ্যই, কেন না। ভাইয়া এখানে যে অ্যামিটারের ক্ষেত্রে বললেন না যে অ্যামিটারটাকে রিপ্লেস করার জন্য 0 ওহমের একটা তার দিয়ে কারণ রিপ্লেস। সিরিজে থাকে, সিরিজে যদি 0 কানেক্টেড হয় তাহলে তুল্য রোধের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সিরিজে যদি অসীম থাকে তাহলে তুল্য রোধ অসীম হয়ে যাবে। সেটা না ভাইয়া, মানে হচ্ছে 0 ওহমের তার লাগানো বা হচ্ছে অ্যামিটারটাকে সরায় জাস্ট মেইন সার্কিটটা রাখা দুটো একই না, মানে আমাকে আবার আলাদা করে তার সংযোগ দিতে হবে কেন? অ্যামিটারটা সরায় দিলেই তো মানে মেইন সার্কিটটা। ভাইয়া এখন মেইন প্রশ্ন হচ্ছে, আমি একই কথাই বলেছি, আপনিও যা বলেছেন আমিও তাই বলেছি। কোন কারণে যদি এরকম হয় যে অ্যামিটারটা ছিঁড়ে গেছে তখন তো আপনাকে তারটা জোড়া লাগাইতে হবে না? হ্যাঁ বুঝছি। ওইটাই ভাইয়া, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এক কথায় কয়েকটা প্রশ্নের উত্তর একটু ভেবে নেই। অ্যামিটার মেইন সার্কিটে সিরিজে থাকে না প্যারালালে থাকে? সবাই উচ্চারণ করেন। অ্যামিটার মেইন সার্কিটে সিরিজে থাকে না প্যারালালে থাকে? সিরিজে। অ্যামিটারের রোধ কম হয় না বেশি হয়? কম হয়। অ্যামিটার কিভাবে রিপ্লেসড হয়, শর্ট দিয়ে না ওপেন দিয়ে? শর্ট দিয়ে। ওকে, তাহলে ভোল্টমিটার মেইন সার্কিটে থাকবে প্যারালালে, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হবে হাই,
আর ভোল্টমিটার রিপ্লেসড হবে ওপেন দিয়ে। ওকে, ডান। এবার আসো ভাইয়া, এই এখান থেকে আমরা একটু কষ্ট করে মুভ করব সেল কম্বিনেশন বা কোষের সমবায়ে। সেল কম্বিনেশন বা কোষের সমবায়। আমরা যদি এখন এই সেল কম্বিনেশনে যাই ভাইয়া, অনেক রকম কম্বিনেশন হতে পারে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সকল কোষ, যত কোষ থাকবে ভাইয়া, সকল কোষ, এইটার ই এবং আর একই হবে ভাইয়া। ই এবং আর সেম। আর সকল কোষ একই ক্রম বা একই অর্ডারে আছে। এই ক্যাটাগরিটা পড়বো। এখন যারা যারা ভাবছেন ই আলাদা হইতে পারে না, আর আলাদা হইতে পারে না, অবশ্যই পড়বো। এই যে ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এগুলো হয়ে যাবে। তাহলে আমরা আজকে কোষের সমবায়, জীবনে অনেক পড়ছি ভাই রোধের সমবায়, আজকে আমরা হাতে নিব হচ্ছে কোষের সমবায়। আর সেই কোষের সমবায়ের যে অংশটা নিয়ে আমরা কথা বলছি, সেখানে প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎ চালক শক্তি সমান হবে এবং প্রত্যেকটা কোষ একই ক্রমে যুক্ত থাকবে বা সেম অর্ডারে থাকবে। আমরা আজকে এই ক্যাটাগরিটা কভার করব। এই ক্যাটাগরি কভার করতে যে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে সিরিজের দিকে নজর দেব। তাহলে আসেন ভাইয়া, এইটার প্রথম খণ্ড, যেখানে অনেকগুলো কোষকে আমরা সিরিজে কানেক্ট করব। আপনারা জানেন সবগুলো কোষ একই ক্রমে যুক্ত, সবার অভ্যন্তরীণ রোধ একই। এরকম n সংখ্যক কোষ আমাদের কাছে সিরিজে কানেক্টেড আছে। আর তারপর এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাই প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ই আর এটা আর। আমরা জানতে চাই এই আইটা কত হবে। এরকম কোষ আছে ভাইয়া n সংখ্যক। হ্যাঁ, সিম্পলি চিন্তা কর না, মুখস্থ টুকস্থ বাদ দে, মুখস্থ টুকস্থ বাদ দে। ওই যে ছোটবেলায় পড়ছি না ভাইয়া, আই এটা সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। যথেষ্ট জানালা দরজা রাখছি যেন এদিক ওদিক বিভিন্ন গ্যাটেজ বসানো যায়। যথেষ্ট জানালা দরজা রাখছি। একটু আমাকে বলবা ভাইয়া, মনে করো এটা 2 ভোল্টের, এটাও 2 ভোল্টের, তাহলে দুইটা 2 ভোল্টের ব্যাটারি একই ক্রমে যুক্ত করলে দুইজন মিলে কত হবে ভাইয়া? 4 ভোল্ট। কোনো আপত্তি আছে কিনা কথা বলো তো ভাইয়া? হ্যাঁ কথা বল। না ভাইয়া। এবার যদি 3 জন হয় তাহলে 6 ভোল্ট। তাহলে এবার একটু চিন্তা কর, একটা কোষ থাকলে এই দুই মাথায় আমার থাকতো ই, দুইটা কোষ একই ক্রমে থাকার জন্য এটা কি হয়েছে ভাইয়া? 2e। এই যে এতটুকুর মধ্যে ই, আবার এতটুকুর মধ্যে ই, তাহলে হলো 2e। তিনটা থাকলে 3e। তাহলে n সংখ্যক থাকলে এই দুই মাথায় আমি কত পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছি দেখতো ভাইয়া? ই ই ই। তাহলে n সংখ্যক মিলে কত পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছি? ne। কোন আপত্তি আছে কিনা আওয়াজ দিবা ভাইয়া? না ভাইয়া। ওকে, এবার দেখো তো প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধ সিরিজে কানেক্টেড আছে না ভাইয়া? জি ভাইয়া। তাহলে প্রত্যেকে যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে আর এস এইটা সমান তুমি কি বলবা? আর প্লাস এরকম করে করে এন সংখ্যক আর, তার মানে এন আর। কোন আপত্তি আছে কিনা আওয়াজ দাও ভাইয়া? না। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, আর এই পুরো সবগুলো মিলে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এন আর। তাহলে হয়ে গেল তোমার এতগুলো সেল যদি সিরিজে থাকে তাহলে তাদের জন্য যে কারেন্টের ফর্মুলা পাবা সেইটা। তাহলে আই সমান হচ্ছে এনই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। আর এন হচ্ছে যতগুলো কোষ একই অর্ডারে, একই তড়িৎ চালক শক্তি এবং একই অভ্যন্তরীণ রোধে সিরিজে যুক্ত আছে। বুঝাতে পেরেছি না পারি নাই? কথা বলবা ভাইয়া? জি ভাইয়া। পেজ উল্টাবো? না ভাইয়া। ভাইয়া আগের টপিকে আরেকটা কোশ্চেন ছিল। জি। এখানে যে অসীম রোধের মানে আগেরটাতে অসীম রোধ বলা হলো না, যদি রোধ অসীমই হয় তাহলে তো তড়িৎ প্রবাহই হওয়ার কথা না। হ্যাঁ ভাইয়া, আইডিয়ালি অসীম। আমি কি বলেছি গ্যালভানোমিটারের রোধ অসীম? না আমি না বলেছি গ্যালভানোমিটারের রোধ, সরি ভোল্টমিটারের রোধ অনেক বড়, আমি বলি নাই অসীম।
যখন রিপ্লেস হবে তখন হ্যাঁ, অসীম, তাই এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবেই না, তাহলে সব কারেন্ট যাবে কোন দিক দিয়ে? বাল্বের মধ্য দিয়ে। খুবই ভালো সিচুয়েশন। হ্যাঁ 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 বুঝতে পারছি। পেজ উল্টাবো ভাইয়া? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া উল্টান। এবার আসো আমরা একটু প্যারালাল কম্বিনেশনে চলে যাই। এইটা হচ্ছে তোমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স, আর এই যে কোষের সমবায় শুরু করলাম, এই দিকে কোষ আছে ভাইয়া এম সংখ্যক, ধরে নিলাম এম সংখ্যক কোষ আছে এইদিকে, প্রত্যেকের তড়িৎ চালক শক্তি ই, প্রত্যেকের তড়িৎ চালক শক্তি আ, কি বলে অভ্যন্তরীণ রোধ আর। এবার আমরা এই আই জানতে চাই, তাহলে আই এর বেসিক ফর্মুলা লিখে নেই ভাইয়া। ওকে, এবার বলো ভাইয়া প্যারালালে কি কখনো ভোল্টেজ আলাদা হয়, বিভব পার্থক্য কি আলাদা হয় প্যারালালে? না ভাইয়া। তাহলে ওইটা যদি 2 ভোল্ট হয়, এটা 2 ভোল্ট মানে ওভারঅল সেই 2 ভোল্টই, তাই প্যারালালে যতই থাকুক না কেন আমার ভোল্টেজের কোনো পার্থক্য তৈরি হবে না। একটা থাকলেও ই, দুইটা থাকলেও ই, তিনটা থাকলেও ই, 10 কোটিটা থাকলেও ই, তাই এই দুই মাথায় ভোল্টেজ কত ভাইয়া? ই। কোনো আপত্তি আছে কিনা আওয়াজ দিবা ভাইয়া? ওকে, এবার এক্সটার্নাল রেজিস্ট্যান্স তো একজনই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দেখো 1/RP, এইটা সমান তাহলে ভাইয়া 1/R প্লাস 1/R, এরকম করে করে এম সংখ্যক 1/R, তার মানে 1/RP এইটা সমান হচ্ছে M ইন্টু 1/R। তাহলে RP সমান কি হবে ভাইয়া? R/M। দেখো তো ভাইয়া কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো আপত্তি আছে ভাইয়া? কথা বলো। না ভাইয়া। না ভাইয়া। তাহলে এইখানে আমরা বলতে পারি এটা হচ্ছে R/M। এটাকেই তোমরা সিম্পলিফাই করে বলো ME ডিভাইডেড বাই এইটা। এবং আমার ওই যে তোরা মাঝে মাঝে বলিস না এই পাপি দু চোখে কি কি দেখেছো, তো এই পাপি দুই চোখে যা দেখেছি তার মধ্যে এইটা একটা, যে পোলাপান মুখস্থ করে যে সিরিজ আর প্যারালাল একই ভাইয়া, সিরিজ আর প্যারালাল একই। সিরিজের ক্ষেত্রে ছোটটার সাথে কয়টা কোষ আছে সেটা গুণ হয়, আর প্যারালালের ক্ষেত্রে বড়টার সাথে কয়টা কোষ আছে সেটা গুণ হয়। এটাও বলতে শুনছি ভাইয়া, একটু মাপ করে দিয়েন ভাইয়া, হ্যাঁ একটু মনে রাখেন। ভাইয়া ME হলো কেন? ও ভাই লসাগু করছি ভাই, যে ও এম আচ্ছা লাভ আচ্ছা। মেরে পড়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। ও ছুটি দাও, বুঝি নাই। ছুটি দাও। এই তুই কি ডারে ছুটি যাইতেছস? আমার ঘুম আসতেছে। আচ্ছা 12:30, 12:30 বলি, 11:30 বেশি বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আর একটা পড়াই শেষ করে দেবো, যা আর একটা ভাইয়া। ওকে, এবার আয় ভাইয়া, এবার সি, এটাই শেষ আজকের ক্লাসের শেষ অংশ এটা ভাইয়া। 6 জন অলরেডি। তাহলে এইটা হচ্ছে আর, তোদের ভাবে মনে হয় আমি পরীক্ষা দেব। ও সরি, ওদিক কেন বাড়াই। এইটার সাথে ভাইয়া এই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি সেম, অভ্যন্তরীণ রোধ সেম, এই আইটা জানতে চাই। আর কোষের ক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি এরকম প্রত্যেকটা সারিতে কোষ আছে n সংখ্যক, আর এরকম সারি বা রো আছে m সংখ্যক। তাই এই যে দেখেন
এক একটা সিরিজ ব্রাঞ্চ প্যারালালে আছে। আমরা এই আইটা জানতে চাই। প্রশ্নটা কি বুঝা গেছে ভাইয়া যে আমি কি করতে চাচ্ছি? হ্যাঁ ভাইয়া। তাহলে এবার বলো তো ভাইয়া, সর্বপ্রথম ইনফরমেশন আমাকে দাও, মোট কোষ সংখ্যা কত? m into n তাহলে মোট কোষ সংখ্যা এটা হচ্ছে m ইন্টু n। ওকে, এবার আসো ভাইয়া, আমরা এই আই বের করার জন্য তোমাদের কাছে সেই শর্টকাট ওয়েতেই ফেরত যাই। একটু চিন্তা করো তো ভাইয়া, সবার আগে এই ব্রাঞ্চের এই দুই মাথার একটা ব্রাঞ্চ নিয়ে ভাবো ভাইয়া, এত ব্রাঞ্চ নিয়ে ভাবতে হবে না, একটা ব্রাঞ্চ নিয়ে ভাবো ভাইয়া, একটা নিয়ে ভাবো। এটাতে ই, এটাতে ই, এরকম এন সংখ্যক কোষ আছে। তাহলে এই দুই মাথার বিভব পার্থক্য কত ভাইয়া বলো তো? এই মাথার বিভব পার্থক্য কত বলো তো ভাইয়া? NE। তাহলে এই দুই মাথায় এন ই, এই দুই মাথায় এন ই, এই দুই মাথায় এন ই, তাহলে বিভব পার্থক্যের কি কোনো পরিবর্তন হবে ভাইয়া? এন ই, এন ই, এন ই, যত কোটি প্যারালালেই যাক না কেন এই বিভব পার্থক্য নিশ্চয়ই এন ই। কোনো আপত্তি আছে কিনা আওয়াজ দিবা ভাইয়া? না ভাইয়া। তাহলে এইটা হচ্ছে ভাইয়া এন ই। এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, এটা থাক। এবার ইন্টারনাল রেজিস্ট্যান্স ভাইয়া, আমরা সবাই দেখেছি প্রত্যেকটা ইতে ব্রাঞ্চে ভাইয়া সিরিজে যে রেজিস্ট্যান্স আছে সেইটা হচ্ছে এন আর। কোন আপত্তি আছে কিনা আওয়াজ দিবা ভাইয়া? আর প্লাস আর প্লাস আর এরকম করে এন আর। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া। এবার তাহলে একটু বলো তো ভাইয়া, এরকম এন আর, এন আর, এন আর এগুলো যদি প্যারালালে থাকে তাহলে 1/rp এইটা সমান কি হয়েছে ভাইয়া? m ইন্টু 1/nr। কোন আপত্তি আছে কিনা কথা বলবা ভাইয়া? 1/nr, 1/nr, 1/nr এরকম করে তাহলে কতগুলো আছে? m সংখ্যক 1/nr আছে। বুঝা গেছে না যায় নাই কথা বলো ভাইয়া? হ্যাঁ ভাইয়া। তাহলে rp সমান কি হয়েছে? nr/m। ওকে ভাইয়া? হ্যাঁ। তাহলে এইখান থেকে আমরা আই সমান কি বলতে পারবো? আই সমান আমরা বলতে পারবো mne ডিভাইডেড বাই mr প্লাস nr। ভাই উপরে MN mn হবে না? হ্যাঁ ভাইয়া, mne ডিভাইডেড বাই mr প্লাস nr। বুঝা গেছে না যায় নাই বলো ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাইছি যে আমার এই যে তড়িৎ প্রবাহ আই এরকম ক্ষেত্রে হবে mne ডিভাইডেড বাই mr প্লাস nr। ভাইয়া, জি এখানে যে কোনো একটা রোতে যদি এন সংখ্যক না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো তখন তো আবার আলাদাভাবে হিসাব করতে হতো না? জি, আলাদাভাবে হিসাব করতে হতো এবং সেই হিসাবটা আপনি পরে করবেন। এখানে যতগুলো ক্যালকুলেশন করেছেন এগুলো হচ্ছে সব সিমেট্রিক্যাল। আচ্ছা। ওকে, আমরা এই আইটাকে ম্যাক্সিমাইজ করতে চাই, এই আইটাকে ম্যাক্সিমাইজ করতে চাই। এখন আমার এই শেষ খণ্ড যেটা, সে আইটাকে ম্যাক্সিমাইজ করা। তার মানে গল্পটা এরকম যে আপনাকে বলা হলো যে আপনাকে ধরেন বলা হলো আপনাকে 12টা সেল দেওয়া হয়েছে, এই 12টা সেলকে কোন কম্বিনেশনে সাজালে এখানকার যে ইলেকট্রিসিটিটা হবে সেই ইলেকট্রিসিটিটা হবে ম্যাক্সিমাম। তো এবার যদি আপনি রামগরু হন তাহলে আপনি কি করবেন সেটা একটু দেখেন। আপনি যদি রামগরু হন তাহলে আপনি কি করবেন? প্রত্যেকটা রোতে মনে করেন একটা করে রাখবেন আর এরকম 12টা রো তৈরি করবেন। খুবই ভালো, একটা করে ব্যাটারি 12টা। অন্যভাবে আরেকজন বলল যে না, একটা কাজ করি, এক একটা রোতে 2টা করে রাখি, এরকম 6টা তৈরি করি। আরেকজন বলল না 3টা রাখি তাহলে এরকম হবে। আরেকজন বলল না 4টা রাখি তাহলে এরকম হবে। আরেকজন বলল না 6টা রাখি তাহলে এরকম হবে। আরেকজন বলল না 12টা রাখি একদম একটাতেই, তাহলে একটা দিয়ে হয়ে যাবে।
এরপর কি করবে, এই রামগরুগুলো এই প্রত্যেকটা ক্ষেত্রে আই মাপবে, আই মেপে দেখবে যে কোনটা সবচেয়ে ভালো বেশি হয়, তখন সেটাকে সিলেক্ট করবে। তো একটু চিন্তা করে দেখ, এটা 12 না থেকে যদি 12 কোটিটা হয়, তাহলে আই থিঙ্ক তোর সারাদিন ধরে এই কাজ করতে করতেই যাবে, ইলেকট্রিসিটি মাপতে মাপতেই চলে যাবে। তো এরকম রামগরুর কাজ যেন আমরা কখনো না করি, আমরা সেই কাজটা একটু করার চেষ্টা করছি যা মানুষ করে থাকে। তাহলে সেই জায়গায় আই এর ফর্মুলা আমরা পড়ে আসলাম, এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর। এগুলোতে তো আমার হাত দেওয়ার কোনো অপশন নেই, তাই এই আইটা ম্যাক্সিমাম হতে হলে আমার এই যে জায়গাটা এটা মিনিমাম হইতে হবে। এটা যখন মিনিমাম হবে তখন এটা ম্যাক্সিমাম হবে, তাই এইটাকে মিনিমাইজ করা হচ্ছে আমার চ্যালেঞ্জ। আর সেটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটু অন্যদিকে তাকাচ্ছি, সেটা একটু দেখবো ভাই। এম আর প্লাস এন আর, এইটাকে আমরা বলতেই পারি রুট ওভার এম আর হোল স্কোয়ার প্লাস রুট ওভার এন আর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাই অনুসিদ্ধান্ত ভুলে গেছি, একটু যদি বলে দিতেন। a plus b whole square minus 2ab। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরকমই তো নাকি? কোন আপত্তি আছে কিনা কথা বলেন ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে একটু চিন্তা করে দেখেন তো, এটা অনেক ভাবে করা যায় ভাইয়া, এটা অনেক ভাবে করা যায়, এইভাবে করা যায় কিনা আমরা একটু চেক করার চেষ্টা করছিলাম। তাহলে এই জায়গাটা আমার, এই জায়গাটাকে যদি মিনিমাম করতে চাই ভাইয়া, এই জায়গাটাকে যদি মিনিমাম করতে চাই, তাহলে সেইটা কিভাবে করা যেতে পারে? এই জায়গাটাকে মিনিমাম করা যেতে পারে কিভাবে? এনি প্ল্যানিং? আমি পারতেছি না, একটু আমাকে হেল্প কর। আটকে গেছি, একটু হেল্প কর। রুট আরটা হচ্ছে কমায় দিব, আর কমায় দিব। ক্যাপিটাল আর মানে সার্কিটের রোধ। লাভ কি হবে? এম এন আর এমনিতে ফিক্স থাকে না, তখন তো আমাকে এটাই তো, এটা কমানো ছাড়া তো আমি টোটালটাকে কমাতে পারবো না। আমার তো এম এবং এন এগুলোকে ভেরি করাইতে পারি, যে এম এন ভেরি করাইতে পারি। ও আচ্ছা, এম এন ভেরি করাইতে পারি, কিন্তু এম ইন্টু এন ভেরি করাইতে পারি, বা এম আর এন ভেরি করাইতে পারি। তাহলে এখন কি করব? আমি তো পারতেছি না আর। কোন প্ল্যান? হ্যাঁ, m plus n কমাবো। এম প্লাস এন কমাবো? না ভাইয়া। হ্যাঁ আমি তো বলছি আমার পড়ানো শেষ, এটা বললেই আমার পড়ানো শেষ ভাইয়া। শূন্যের কাছাকাছি নিয়ে যাবো এরকম। কোনটাকে শূন্যের কাছে নিব ভাইয়া? ভাইয়া ক্যালকুলাসের ওই যে ডিফারেন্সিয়েশনের লিমিট দিয়ে মিনিমাম এই যে একটা Limiting কাজ দিয়ে। আসছে, এই যে একটা কাজ আসছে। হ্যাঁ ভাইয়া, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন দিয়ে কি করব? মানে ম্যাক্সিমাটা বের করব, মানে ডি বাই ডি। আচ্ছা, কিন্তু কার রেসপেক্টে দেখব? ভাই এটা আমি আসলে অন্যরকম শিখছিলাম যে দুইটার যোগফল মানে সর্বনিম্ন হবে যদি এই টাইপের কিছু একটা, মানে ওই যে বিসিএস এর বই, একটা বই এরকম ভাবে দেখা লিখছিলাম আর কি, সমান হয় দুইটা এই টাইপের কিছু জি একটা। জি 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 জি, মানে এটা একটা শর্টকাট আমি শিখছিলাম আর কি। ওই শর্টকাটের যে 12টাটা বাজছে সেটা এখন আপনি বলেন। এই যে এরকম x প্লাস ওয়াই, এটা মিনিমাম হবে যদি x আর y সমান হয়। হ্যাঁ হ্যাঁ, এইরকমই একটা কিছু শিখছিলাম। জি, এটা আমিও শিখছি আর কি, এখন আমি জানতে চাচ্ছি আর কি, পারতেছি না। হেল্প প্লিজ, হেল্প, হেল্প পোস্ট। হেল্প পোস্ট। ভাইয়া আমি হচ্ছে যদি এরকম করি যে এম ইজ গ্রেটার দেন এন, হ্যাঁ এম ইজ গ্রেটার দেন এন, তখন হচ্ছে এনটা যদি ছোট হয় এম এর থেকে, তাহলে এন আর এর গুণফল হচ্ছে এম আর এর থেকে এমনিতেও কম হয়ে যায় না? স্পেসিফিক্যালি বলা যায় না।
ভাইয়া এখানে আরটা ভাইয়া। ফিক্স না, মানে রোধটা এই ফিক্স বড় না। আর ছোট আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ ভাইয়া সেটাই তো, যেহেতু ফিক্স হুম, থাকে তাহলে আর অভ্যন্তরীণ রোধের তো অনেকগুলা মান তো মানে ছোট হবে সব সময়। কিভাবে এম বুঝলাম আর না। ইকুয়ালস টু এন আর হলে হবে? হ্যাঁ, ওইটাই শর্ত। কিভাবে আসছে সেটা বললেই হবে। এই যে এটা তো বলেই আসলাম, ওটা তো আপনি আবার আরেকটা জিজ্ঞেস করতেছেন অনুসিদ্ধান্ত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। কি ছিল ভাই, আমি তো জানি না কি। নাকি লাস্টে এসে আমার মাথাও লেগে গেল। এ Wait, স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত ভুলে গেছিলাম, আপনাকে জিজ্ঞেস করছি তো এই জন্য। আমাকে বলে দেন। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab তো হয়। হুম, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। প্লাস 2ab, ওটা দিয়ে যদি করি তাহলে তো হচ্ছে স্কোয়ারটাকে যদি 0 ধরে তারপরে এম আর ইকুয়ালস টু এন আর এই তো কোনোভাবে। বুদ্ধি কেবল মাথায় আসতেছে, কেবল বুদ্ধি মাথায় আসতেছে, একটু একটু করে খুলছে। আর রাত এখানে যত ওখানে গভীর তো বুদ্ধি হচ্ছে তত গিয়ে বেশি। এম আর এন এর তো গুণফলটা কনস্ট্যান্ট আচ্ছা, থাকবে, সো হ্যাঁ, ওটা তো থ্যাংক ইউ। কিছু করা যাবে না। একটু দেখেন, লজিকটা একটু দেখব। আমি এই প্লাসটাই রাখি, পরের গল্পে পরে আসি। এখানে দেখেন 2 রুট ওভার এম এন আবার রুট ওভার আর আর, এটার তো কোনো চেঞ্জ পসিবলই না। আবার এম এন গুণ হয়ে থাকলেও এটার চেঞ্জ পসিবল না। তার মানে এই অংশে আপনি কোনো চেঞ্জ এক্সপেক্ট করতে পারেন না। এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট হওয়ার কারণে যে অঘটনটা ঘটছে, আপনার যা করার এই পাশেই করতে হবে। এখন এটাকে মিনিমাম করার জন্য, ডেফিনেটলি এইটা একটা ভালো অপশন ছিল যে এইটাকে মিনিমাম করে দেওয়া, কিন্তু আমি জানি এটাকে আমি মিনিমাম করতে পারবো পসিবল না, না। পসিবল না। তাহলে আমি এটা পারবো না। তাহলে ম্যাক্সিমাম করতে হবে না ওটা? এইটাকে ম্যাক্সিমাম করা। এখন এইটাকে ম্যাক্সিমাম করাটাও আমার কেমন যেন একটা কিছুর সর্বোচ্চ মান কত হবে এটা নির্ণয় করাটা না খুব কঠিন। তো এটার একটা ফাঁকিবাজি অল্টারনেটিভ অ্যাপ্রোচে গেলাম। এখানে যদি মাইনাস বলি আর এখানে যদি প্লাস বলি, এটা তো কনস্ট্যান্ট। তাই এই পোরশনটা যদি মিনিমাম হয়, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা মিনিমাম হয়ে যাবে। এই ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা কথা বলেন ভাইয়া। না ভাই। তাহলে এই জায়গাটাকে মিনিমাম করেন, আর এই জায়গার মিনিমাম ভ্যালু কত? 0। তাহলে এটা যদি 0 হয়, তাহলে রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর, এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে রুট ওভার এম আর ইজ ইকুয়াল টু রুট ওভার এন আর। এখান থেকে আপনি বলতে পারেন এম আর ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর। তাই এই আই ভাইয়া ম্যাক্স, ছোট হাতের আর। ও সরি, থ্যাংক ইউ। যদি কখনো আমরা দেখি যে এম আর এবং এন আর এই দুইটাকে আমরা সমান করতে পেরেছি, তাহলে এই আইটা ম্যাক্সিমাম হবে। তাই ফর আই ম্যাক্স, যাবো ওই পেজে যাবো, চিল্লাস না যে ভাই ওই পেজটা দেন, যাবো। তাহলে ফর আই ম্যাক্স কি ঘটনা ঘটবে? এম আর ইজ ইকুয়াল টু এন আর। ওই পেজেও যাবো, টেনশন লইস না। এই যে নে। ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে না যায় নাই? কথা বলবেন ভাইয়া। জি ভাইয়া। ওকে, ছোট হাতের আর না? সব তো ছোট হাতের আরই লিখছি, যে এটা বোঝা যাচ্ছে না। না, তার উপরের লাইনটাতে বড় হাতের আর লিখছেন। ও আচ্ছা, হোয়াটএভার। বুঝছি। ওকে, ভাইয়া তাহলে সেল কম্বিনেশন শেষ হলো। ভাইয়া জি, মানে এটা ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি, মানে এম আর সমান এন আর, কিন্তু তাও এমনি মানে আমি যেটা বললাম না যে এম ইজ গ্রেটার দেন এন, এটা দিয়ে যদি এলিমিনেশন প্রসেস করি তাহলেও মানে হয় না, মানে কাইন্ডা হয় না। হ্যাঁ হবে ভাইয়া। মানে কয়েকটা ধরেন যে ইটারেশনে যেতে হবে। হ্যাঁ কি, এমটা যদি বড় হয়, হ্যাঁ তখন তো আমার হচ্ছে উপরের এই যে 1 × 12 2 × 6 3 × 4 এগুলা কাটা চলে যায়, হ্যাঁ কারণ হ্যাঁ আমি হ্যাঁ, এমটাকে ক্যাপিটাল ধরে নিছি, মানে সরি গ্রেটার দেন ধরে নিছি। সেজন্যই তো বললাম আপনাকে কয়েকটা ইটারেশন যেতে হবে, কয়েক ইটারেশন পর অ্যান্সার বলতে পারবেন।
হ্যাঁ হ্যাঁ, মানে ওটা একটু লেন্দি হয়ে যাবে, ওটা বলছি। লেন্দি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফাইনালি তো তখন ওই ক্যাপ এম আর সমান এনআরই আসে। এইখানে যদি আর এর মানটা বড় হয় হ্যাঁ হ্যাঁ তাহলে এম এর মানটা ছোট হওয়া উচিত না? হ্যাঁ। তাহলে তো এখানে এম এর মানটা ছোট হওয়া উচিত। আমি সেভাবে হিসাব করি নাই, আমি যেটা বলতে চাচ্ছি যে আর হচ্ছে মানে অভ্যন্তরীণ রোধ যেটা, এটা তো অনেকগুলা না, মোট কোষ সংখ্যা যেহেতু এম এন, সেটা তাহলে যেটাই হোক না কেন আমার আর তো এমনিতেই বেড়ে যায়। প্যারালাল হলে তো এমনিই কমে যাবে, আবার ও প্যারালাল হলে তো আবার কমে যাবে। হ্যাঁ হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক ভাই, আছে, আমরা এটা স্কোয়ার করলাম কেন? আমরা তো এম আর প্লাস এন আর ইকুয়াল 0 বলতে পারতাম। হ্যাঁ 0 বলতে পারতাম, নেগেটিভ চলে আসলে আপনি কিছু বলতে পারেন না, ডেফিনেশনে আসে না। মডুলাস দিয়ে দিতাম। মডুলাস দিয়ে দিতাম, তাই তো হইতো, ভালো হইতো না ব্যাপারটা। আর ভাই একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ভাই এটাকে কি সুপারপজিশন থিওরিয়াম দিয়ে ব্যাখ্যা করা যায় কিনা আর কি? আপনি কি সুপারপজিশন থিওরেম জানেন? না আসলে ঠিক জানি না আর কি, মানে কলেজে আমার ধারণা বলছিল আর আপনি কি। সুপারপজিশন বলতে চাননি, আমার ধারণা আপনি থেভেনিন বলতে চেয়েছিলেন, দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বলতে চেয়েছিলেন। ভাই সেটাই হবে আর কি, আমার ঠিক স্মরণে নাই আর কি। জি ভাই, তাই যে কোনো কিছু পড়তে গেলে একটু ভালো করে বলা উচিত ভাইয়া। আপনি যেটা সুপারপজিশন বলেছেন সেটা হচ্ছে সেল রিপ্লেসমেন্ট ভাইয়া, সোর্স রিপ্লেস করে করা হয়। থেভেনিন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এবং নর্টন, তিনটার কথা মিলিয়ে আপনি যেটা বলেছেন সেটা করা যায়। আপনি চাইলে ওখানে আপনি মিলম্যানস থিওরাম অ্যাপ্লাই করতে পারবেন। ভাইয়া জি, এই যে সুপারপজিশন থিওরি, ওখানে আবার প্রবাবিলিটির ব্যাপারটা চলে আসে না? আমি তো আর জানি না যে এ ভাই তুই সুপারপজিশনের নাম নিস না। সুপারপজিশন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, মিলম্যানস, নর্টন, থেভেনিন, এগুলো সব গ্রাজুয়েশনে যে পড়িস। না না সেটা বলতেছি না, এমনিতেও যদি সুপারপজিশন থিওরি দিয়েও কেউ করতে চায় তখন ভাই তো আমি একটা সুপারপজিশন কোনটা প্রবাবিলিটি। সেটা কত দেখি? সুপারপজিশন তুই জানিস সুপারপজিশন কোনটা? আর আমি যদি মুখে কোথাও মোর দ্যান ওয়ান সেল থাকে, যদি কোথাও মোর দ্যান ওয়ান সোর্স থাকে, নট সেল, মোর দ্যান ওয়ান সোর্স থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য যে কারেন্ট সেগুলোর সামেশন হয় ওভারঅল যে যতগুলো সেল আছে তাদের সামেশনের সমান। এটা হচ্ছে সুপারপজিশন। আর তুই যেটা বলতে চাচ্ছিস সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আচ্ছা ওকে, আমি মানে নাম টাম জানি না, এমনি দেখছিলাম তো সেটা বলতেছি। এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ভাই, যেটা থেভেনিন থেকে আসে। আচ্ছা আচ্ছা ভাই, সেল কম্বিনেশন করার দরকার কি? এটা একটা ভালো কথা কইছিস, সেল কম্বিনেশন করার দরকার কি? সর্বপ্রথম কথা যে একটা সেল দিয়ে যখন কোনো কাজ হয় না তখন আরেকটা সেল নিয়ে আসলে কিছুটা সুবিধা পাওয়া যায়। যেমন এই সেলগুলোকে যখন আমরা সিরিজে কানেক্ট করেছি তখন আমরা ভোল্টেজ লেভেলটা বাড়াই দিতে পারছি। যখন আমরা এর অ্যাক্রসে ভোল্টেজ বাড়াইতে পারছি তখন এখানকার কারেন্টটা বেড়ে গেছে। তাই যখন এরকম দরকার হয় যে আমার এখানে একটা হিউজ কারেন্ট দরকার, তখন সেই কারেন্টের জন্য আমরা এই সেলগুলোকে কি করতে থাকি, একের পর এক সিরিজে কানেক্ট করতে থাকি। এবার যদি কখনো দরকার হয় যে আমার সেলগুলোকে দিয়ে যেগুলো আছে সেলগুলো কারেন্ট একটু কমায় দেওয়া দরকার, তখন আমাদের প্যারালাল কানেকশন দরকার। আর যখন অপটিমাইজেশন দরকার হয় ভাইয়া, যে এরকম এরকম গুলো আছে যেগুলো ব্যবহার করতে হচ্ছে বাট আমার এরকম লাগে, তখন আমরা এই কম্বিনেশন গুলো ব্যবহার করি। যেরকম রেজিস্ট্যান্সের কম্বিনেশন দরকার ছিল যে আমরা ডিজায়ার্ড রেজিস্ট্যান্স বের করতে চাই, ঠিক একই রকম ভাবে সেল কম্বিনেশনের কারণ হচ্ছে ডিজায়ার্ড কারেন্ট পেতে চাই ভাইয়া। বুঝাতে পেরেছি ভাইয়া? হ্যাঁ ভাই। ওকে ভাই, এবার একটু এই কথাটা একটু আগে বলা উচিত ছিল, জনসংখ্যা অনেক কমে গেছে, তোরা একটু বলে দিস, আমাকে একটু আগে বলা উচিত ছিল, আমি ভুলে গেছি। তোদের শুক্রবারে শুধু সকালের ব্যাচে কি বলে ক্লাসটা হবে ভাইয়া, বিকালের ব্যাচের ক্লাসটা শুধু এই শুক্রবারটা হবে না, শনিবারে আবার হবে। শুধু এই শুক্রবার, শুধুমাত্র এই শুক্রবার সকালের ব্যাচে ক্লাস হবে, বিকালের ব্যাচে কোনো ক্লাস হবে না ভাই। সবাইকে একটু কথাটা জানাই দিতে হবে ভাইয়া। তারিম ভাইয়া যদি থাকি তাহলে মুখ চুপচাপ রাখি, কথা না বলি।
আছিস নাকি রে? না, নেট কেন সমস্যা। ভাইয়া কি হবে এই শুক্রবার বিকালে? এই শুক্রবার বিকালে আমি একটু সমস্যায় থাকবো, ও তোদেরকে তো আমি সবই বলি, তাই বলেই ফেলি ভাইয়া। কিভাবে কিভাবে যেন শিডিউলে এসএসসির মডেল টেস্টের ক্লাস পড়ে গেছে, আমার পড়ার কথা না কিন্তু পড়ে গেছে। এখন এটার আগে আমার তাদেরকে বলার মতো কোনো অপশন মানে ডে নাই, কালকের পরের দিন, মানে আমার সাথে কোনো রকম তার কন্টাক্ট নাই। আমার সাথে প্রথম কন্টাক্টই হবে এই শুক্রবারে। তাই ওদেরকে ওই শুক্রবারে বলে দিব যে তোদের ক্লাস কোনোদিনই এই সময় হইতে পারে না, কারণ এই সময় ক্লাস 12 এর ক্লাস আছে। ভাইয়া ওদেরকে কিছু সন্ধ্যা বললা 7:30 আমাকে? বুঝি না? বললাম কিছু বললা? না, তোকে কিছু বলি নাই, তুই যেটা তোরে যেটা বলতে মানা করছিলাম সেটা আমি বলে দিছি। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা একটু মনে রাখবো যে শুধু এই শুক্রবারে আমাদের সকালের ব্যাচে ক্লাস হবে, বিকালের ব্যাচে ক্লাসটা হবে না। সকাল 10টায় হবে, বিকাল 3টায় হবে না। শনিবারে অ্যাজ ইউজুয়াল হবে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ হবে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ হবে। শুধু এই শুক্রবারটা ভাই একটু কষ্টকর, আমি ক্লাস 10 নিয়ে একটু প্যারায় পড়ে গেছি, তাই আমাকে একটু ঝামেলা থেকে বাঁচাই দিস ভাইয়া। ভাইয়া স্পন্দনে কি নিবেন সকালবেলা নাকি বাসা ইনশাল্লাহ থেকে? ভাইয়া, আমি এখন থেকে শুক্র, শনি এবং সোম, বুধ যার যত ক্লাস থাকবে সব ক্লাস আমি ওখানে যেয়ে নিব, শুক্র, শনি আর সোম, বুধ। ভাইয়া আমরা কি আসতে পারবো, মানে দুই একজন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, অনেকে আসে তো, ওকে আমার ভাইয়া। বাবা আসে। ওকে ভাইয়া, জি ভাইয়া। ওই এমিটার রেঞ্জ এক্সটেনশনের পেজটা একটু দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। এই রুবা তুই শনিবারে কই ছিলি? অ্যামিটারের রেঞ্জ এক্সটেনশন মানে যেটা প্রুফ সেটা, এই যে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ ভাইয়া। তোরা যেহেতু আমাদের সাথে সবচেয়ে বেশি দিন ধরে পরিচিত, তাই তোদের প্রতি দাবি দেওয়া সবসময় বেশি থাকে, অত্যাচার বেশি চালাই, হয়তো আদরও কিছুটা বেশি পাস অন্যগুলোর ক্ষেত্রে। অন্যগুলোরে তোদের রেফারেন্স দিয়ে থামায় দেওয়া হয়, ওই ওরা আছে, তোরা আবার কথা কস কেন? তো ভাই এই দিন তোদের এই ছোট ব্যাচটার জন্য আমি সরি যে তোদের ব্যাচ টাইমের সময় ক্লাস করে গেছে আর একটাই, বাট প্রথম ক্লাস তো ভাইয়া, তাই প্রথম ক্লাসটা নিয়ে ওদেরকে আমি শিফট করে দেব যে ওই সময় অন্য দিন থেকে এই সময় ক্লাস হবে। আমার কাছে আর দিন পাই না, আমি বরিশাল না গেলে হয়তো এই ঝামেলাটায় পড়তাম না, আমি বরিশাল যেয়ে এই ঝামেলাটায় পড়ে গেছি। আচ্ছা ওকে ভাই, ভাইয়া, ওই প্রবলেমটা কিভাবে সলভ করব যদি 12টা সেল দেওয়া থাকে? এই 12টা ভাইয়া, ওই যে কিভাবে ছোট অ্যারেঞ্জ আর করলে? বড় আর এর ভ্যালুও তো দেওয়া থাকবে তাই না ভাইয়া? এই যে ছোট আর বড় আর তো দেওয়া থাকবে, তাই ছোট আর বড় আর মিলে এম আর সমান এন আর মিলাইতে হবে। যদি কোনো কারণে কোনো সেল এক্সট্রা থাকে তাহলে ফেলে দিতে হবে, আর যদি কোনো কারণে সেল সংখ্যা কম হয়ে যায় তাহলে একটু ডিমান্ড দিতে হবে যে হয় কম্বিনেশন কমাই দিতে হবে, না হলে আরো আমাকে এই দুইটা সেল বেশি দিতে হবে। আচ্ছা, এগুলোকে সবগুলোকে যদি একসাথে বলেন ভাইয়া, তাহলে সেগুলোকে বলা হয় কস্ট মিনিমাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা ইভেন্ট মানে খুবই ইফেক্টিভ একটা টার্ম, কস্ট মিনিমাইজেশন। এখন ভাইয়া সেলের দাম বেশি না ওয়্যারের দাম বেশি? সেলের দাম বেশি ভাইয়া, আচ্ছা, অনেক বেশি। ইয়া জি যে চার্জিং ব্যাটারি গুলো আছে না, ওগুলো যদি আমরা ভাঙি তাহলে ওটার ভিতরে কি ক্যাপাসিটর পাবো? ব্যাটারির মধ্যে ক্যাপাসিটর না পাবো না। আচ্ছা, কোন চার্জিং গুলো ভাইয়া একটু বলবেন? এই যে ড্রাই সেল টাইপ এগুলো? হ্যাঁ হ্যাঁ। না, যদি আচ্ছা। ইলেকট্রিক্যালি চার্জড ব্যাটারি পাস, যেগুলো রিচার্জেবল ব্যাটারি, যেমন তোর মোবাইল ফোনের ব্যাটারি, হুম। ওইটার সার্কিটের মধ্যে পাবি কিন্তু ব্যাটারির মধ্যে পাবি না। তাহলে ফোন ভাঙতে হবে। মানে ওই যে চার্জার, যেটা তোর চার্জার সার্কিট ভাঙলে হ্যাঁ, পাবি। চার্জারের ভিতরে তো আছে, ওটা হ্যাঁ, দেখছি। চার্জারের মধ্যে আছে। আমি বড় না, সড়ো তোর একটা খুঁজতেছিলাম বাট তোর পাচ্ছি কি না। ক্যাপাসিটর লাগবে? এগুলো ভাঙিস হ্যাঁ, না। বড় সাইজের ক্যাপাসিটর লাগবে না ছোট সাইজের? বড়। ছোট সাইজেরটা যে ওই যে মাউস ভাঙছিলাম না, তখন পেয়ে গেছিলাম একটা, বড় অনেক সাইজের ছোট। ক্যাপাসিটর সবচেয়ে বেশি অ্যাভেলেবল। মনে কর রাস্তায় যাওয়ার সময় সবচেয়ে ছোটখাটো যে ইলেকট্রিক্যালের দোকান পাওয়া যাবে, সেখানে খালি বলবি একটা ফ্যানের ক্যাপাসিটর দেন। আচ্ছা, বাসায় তো ফ্যান আছে। আচ্ছা ঠিক আছে, ফ্যান থেকে খুলে নিব, সমস্যা নেই। বাহ বাহ, কি সুন্দর কথা। ওকে,
ঠিক আছে ভাইয়া, তাহলে শুক্রবার সকাল 10টায় দেখা হবে। সবাই একটু গ্রুপে গ্রুপে জানাই দিও ভাইয়া প্লিজ। ওকে ভাইয়া, টাটা, আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একদিন পুরো ফিজিক্স পড়লাম। ওকে।